আসসালামু আলাইকুম। আজকের ক্লাস আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। আমি ক্লাস শুরু করব। আজকে বৃত্তের 2 নম্বর ক্লাস, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, বৃত্ত টপিকটা খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে পরীক্ষায়। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ক্লিয়ার আছে সবকিছু? সবকিছু ক্লিয়ার আছে? শুরু করব। আচ্ছা ঠিক আছে, তাহলে শুরু করছি। আমি আপনাদেরকে বলছিলাম যে বৃত্ত কাকে বলে। হ্যাঁ, বৃত্ত কি বলেন তো? বৃত্ত হচ্ছে একটা সঞ্চার পথ, একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী বিন্দু সমূহের সঞ্চার পথ। আর ওই নির্দিষ্ট বিন্দুটাকে বলা হচ্ছে কি এই বৃত্তের কেন্দ্র। তাহলে এটা কি বলেন তো? এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, সেন্টার। হ্যাঁ, এটাকে বলা হয় বৃত্তের কেন্দ্র। আর এই কেন্দ্র থেকে এই এই যে বৃত্তের, এটা তো পরিধি, তাই না? এই পরিধির উপর অবস্থিত প্রত্যেকটা বিন্দুর দূরত্ব সমান। এই জন্য বলা হচ্ছে এই বিন্দু থেকে সমদূরবর্তী বিন্দু সমূহের সঞ্চার পথকে বলা হচ্ছে বৃত্ত, তাই না? তাকাবেন প্লিজ। আর এই সম্পূর্ণ অংশটাকে কি বলা হয়? এই যে সম্পূর্ণ যে সাদা যে দাগটা দেখা যাচ্ছে, মানে সার্কুলার, মানে সার্কুলার তো মানে এখানে যে বক্ররেখা দেখা যাচ্ছে সাদা, এটাকে কি বলে? এটা হচ্ছে পরিধি। পরিধি, এটা হচ্ছে বৃত্তের পরিধি। আচ্ছা, আর এই কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত দূরত্ব, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের কি? ব্যাসার্ধ। আজকে আমরা পড়বো হচ্ছে, প্রথমে শুরু করবো হচ্ছে বৃত্তের জ্যা দিয়ে। সবাই মনোযোগ দিন একটু। বৃত্তের জ্যা, বৃত্তের জ্যা। জ্যাকে ইংরেজিতে বলে কর্ড। হ্যাঁ, CORD, কর্ড। আচ্ছা, জ্যা। এখন প্রশ্ন হচ্ছে যে জ্যা কি? এই জ্যা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মানে বৃত্ত থেকে, এই জ্যা থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষাতে আসছে। হ্যাঁ, জ্যা থেকে, এই জ্যা থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষাতে আসছে। এখন প্রশ্ন হচ্ছে জ্যাকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করবো, যে জ্যা আসলে কি? তাকান, জ্যা হচ্ছে বৃত্তের পরিধির উপর অবস্থিত যে কোনো দুইটি বিন্দুর সংযোগ রেখাংশকে বলা হয় জ্যা। হ্যাঁ, পরিধির উপর অবস্থিত যে কোনো দুটি বিন্দুর সংযোগ রেখাংশকে জ্যা বলে। খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, পরিধির উপর অবস্থিত, মাথায় রাখতে হবে। জ্যা কোথায়? জ্যা, জ্যা কেমন? পরিধির উপর অবস্থিত। এই পরিধি কথাটার উপর দাগ দিয়ে রাখবেন। পরিধির উপর অবস্থিত যে কোনো দুটি বিন্দুর সংযোজক রেখাংশকে আমরা কি বলছি? জ্যা। আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল করেন, এটা তো পরিধি, এই সাদা, এই যে এটা তো পরিধি। এই পরিধির উপর অবস্থিত যে কোনো দুইটা বিন্দু, তাহলে ধরলাম এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু। এই বিন্দুটা কি এই বৃত্তের পরিধির উপর অবস্থান করছে না? ইয়েস। আবার এই বিন্দুটাও কি এই বৃত্তের পরিধির উপর অবস্থান করছে না? ইয়েস। এই দুইটা বিন্দু সংযোগ করলে আপনি যে রেখাংশটা পাবেন, এই যে এই রেখাংশটাকে বলা হচ্ছে জ্যা। ঠিক আছে? পরিধির উপর অবস্থিত যে কোনো দুইটা বিন্দু, যে কোনো দুইটা বিন্দু যুক্ত করলে আমরা কি পাবো? যে একটা সরল রেখা পাবো, সরি একটা রেখাংশ পাবো। ওই রেখাংশটাকে বলা হচ্ছে জ্যা। ঠিক আছে? দেখেন, এটা একটা বৃত্ত। আমি যদি এই বিন্দুর সাথে এটা দেখেন, এটা পরিধির উপর একটা বিন্দু, যে বিন্দুর নাম দিলাম আমরা এ।
এটা পরিধির উপর আরেকটা বিন্দু, যে বিন্দুর নাম দিলাম আমরা বি। তাহলে আমরা যদি এই এ আর বি যুক্ত করি তাহলে যে রেখাংশ পাইলাম এবি রেখাংশ, এই এবি রেখাংশটা হচ্ছে এই বৃত্তের একটা জ্যা। এখন একটি বৃত্তের কতগুলো জ্যা থাকতে পারে? একটি বৃত্তের কতগুলো জ্যা থাকতে পারে? উত্তর হচ্ছে অসংখ্য। একটি বৃত্তের অসংখ্য জ্যা থাকে। একটি বৃত্তের অসংখ্য জ্যা থাকতে পারে, জ্যা থাকে অসংখ্য, অসীম সংখ্যক। কিভাবে? কারণ আমি যদি এই বিন্দুর সাথে এই বিন্দু যুক্ত করি তো এইটাও তো একটা জ্যা, আমি যদি এই বিন্দুর সাথে এই বিন্দু যুক্ত করি এইটাও একটা জ্যা। তার মানে এরকম কতগুলো জ্যা আছে। আপনি যে কোনো দুইটা বিন্দু যুক্ত করলে, এটার সাথে যদি এটা যুক্ত করেন এটাও একটা জ্যা, এটার সাথে যদি এটা যুক্ত করেন এটাও একটা জ্যা, এটার সাথে এটা যুক্ত করেন এটাও একটা জ্যা। পরিধির উপর অবস্থিত যে কোনো দুই বিন্দু যুক্ত করলেই আপনি যা পাবেন সেটা হচ্ছে জ্যা। বুঝা গেছে? আচ্ছা, এখন এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমরা পড়বো, সেটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, একদম কেন্দ্র, সেন্টার। এখন আমি এই পাশে একটা বিন্দু নিলাম যার নাম দিলাম হচ্ছে এ, পরিধির উপর এই পাশে একটা বিন্দু নিলাম যার নাম দিলাম হচ্ছে বি। এখন যদি আমি যুক্ত করি তাহলে এই যে পরিধির উপর অবস্থিত এ বিন্দু, পরিধির উপর অবস্থিত বি বিন্দু, এই দুইটা বিন্দু যুক্ত করে আমি যে রেখাংশটা পাইলাম এটা কি জ্যা না? ইয়েস। এবং এই জ্যার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, এই জ্যাটা বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে। মনোযোগ দেন, এই জ্যাটা বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে। এই জ্যাটা কি বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে, তাই এই জ্যাকে বলা হচ্ছে কেন্দ্রগামী জ্যা। এই যার নাম কি? কেন্দ্রগামী জ্যা। হ্যাঁ, আর এই কেন্দ্রগামী জ্যাকে বলা হয় ব্যাস। বুঝছেন? দেখেন, এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এটাকে কি বলে? ব্যাসার্ধ। এটুক কি? ব্যাসার্ধ। আবার এই পাশে কি? এটুকু হচ্ছে ব্যাসার্ধ আর, আবার এই পাশে কি? ব্যাসার্ধ আর। তাহলে এই ব্যাসার্ধ আর এই ব্যাসার্ধ আর, তাহলে এটা কি ব্যাস 2r না? ইয়েস। তার মানে কেন্দ্রগামী জ্যা, কেন্দ্রগামী জ্যা, এই কেন্দ্রগামী জ্যা হচ্ছে ব্যাস। তাহলে কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলে, কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলে। তাহলে ব্যাস কি? ব্যাস হচ্ছে একটি জ্যা। মনোযোগ দেন, ব্যাস হচ্ছে একটা জ্যা। এবং কেমন জ্যা? যে জ্যাটা বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে, এই জন্য বলা হচ্ছে কেন্দ্রগামী জ্যা, কেন্দ্রগামী জ্যা। এবং মজার বিষয় হচ্ছে বৃত্তের তো অসংখ্য জ্যা আছে, তাই না? অসংখ্য জ্যা না? অসংখ্য জ্যা না? অসংখ্য জ্যা। এই জ্যাগুলোর মধ্যে সর্ববৃহৎ জ্যা কোনটা? হ্যাঁ, এই জ্যাগুলোর মধ্যে সর্ববৃহৎ জ্যা কোনটা? এই কেন্দ্রগামী যে জ্যা বা ব্যাস, এই ব্যাস হচ্ছে বৃত্তের সর্ববৃহৎ জ্যা, সবচেয়ে বড় জ্যা। দেখেন, এখান থেকে এখানে আঁকান, এটা কিন্তু ছোট, সাইজে ছোট। এখান থেকে এখানে আঁকান, এটা সাইজে ছোট। কিন্তু যখন এই মানে বৃত্তের সবচেয়ে স্ফীত অংশ হচ্ছে এই পাশে আর এই পাশে, স্ফীত অংশ, বা এই পাশে আর এই পাশে, মানে যখন সেন্টারের দুই প্রান্তে দুইটা বিন্দু নেবেন সেই জায়গাটা হচ্ছে স্ফীত অংশ। তাই দুটো যুক্ত করলে সবচেয়ে বড় দৈর্ঘ্য পাওয়া যাবে না? প্রমাণ তো আছেই। হ্যাঁ, এবং জ্যাই হচ্ছে, ব্যাসই হচ্ছে বৃত্তের, ব্যাসই হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা। ব্যাসই হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা। তার মানে ব্যাস হচ্ছে একটা জ্যা এবং এই জ্যাটা হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা। ক্লিয়ার বিষয়টা? এখন অনেকে চিন্তা করতেছে, দেখেন একটু দেখেন একটা জিনিস, সবাই মনোযোগ দেন। এটা হচ্ছে বৃত্ত। আচ্ছা, এটা হলো সেন্টার। আমি ধরলাম এই বৃত্তের পরিধির উপর অবস্থিত এ একটা বিন্দু আর এই বি একটা বিন্দু। পরিধির উপর অবস্থিত এ এবং বি দুইটা বিন্দু, ঠিক আছে? এখন এ আর বি যদি আমি যুক্ত করি তাহলে আমি এ বি হচ্ছে কি? এ বি হচ্ছে ব্যাস, এ বি হচ্ছে জ্যা, এ বি ইকুয়াল টু জ্যা, তাই তো? আচ্ছা, এখন দেখেন, আমি যদি এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, তাহলে সিডি কি? সিডি ইকুয়াল টু জ্যা, সিডি ইকুয়াল টু জ্যা। এবং সিডি ইকুয়াল টু জ্যা, এবং এই জ্যার একটা বিশেষ বৈশিষ্ট্য যে এই জ্যাটা যেহেতু কেন্দ্র দিয়ে গেছে, আর কেন্দ্রগামী জ্যাকে বলে হচ্ছে ব্যাস। হ্যাঁ, জ্যা বা এটা হচ্ছে ব্যাস বলেন, কেন্দ্রগামী জ্যা, কেন্দ্রগামী জ্যা, ব্যাস, কেন্দ্রগামী
তাইলে বলেন এখন আমি কি বলছি, ব্যাসই হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা, তার মানে এই জ্যাটা হচ্ছে বৃত্তের সবচেয়ে বড় জ্যা। তাহলে এখানে কয়টা জ্যা আছে, এবি একটা জ্যা, সিডি একটা জ্যা। আমি যদি কোনোভাবে দেখাতে পারি যে সিডি ইজ গ্রেটার দ্যান এবি, তাহলেই তো প্রমাণ হয়ে গেল। এই সিডির মানটা যদি এই এবির চেয়ে বড় হয় তাহলেই তো বলতে পারবো হ্যাঁ এই কেন্দ্রগামী জ্যাটাই সবচেয়ে বড়, তাই কিনা? আমার কথা কি বুঝছেন? এখন এই জিনিসটা প্রমাণ করার জন্য আপনাকে এই কেন্দ্র ও থেকে এই এ এবং কেন্দ্র ও থেকে এই বি, এই দুইটা বিন্দু যুক্ত করতে হবে। তাহলে এখানে একটা ত্রিভুজ সৃষ্টি হয়েছে, দেখেন এখানে একটা ত্রিভুজ সৃষ্টি হয়েছে। ত্রিভুজ কি? ত্রিভুজ ও এ বি। আচ্ছা, কোন ত্রিভুজের যে কোনো দুই বাহুর সংযোগ রেখাংশ, যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর চেয়ে বড়। তাইলে এই যে ও এ আর ও বি, এদিকে তাকান, ও এ বি ত্রিভুজ, এই যে ও এ বি ত্রিভুজের ক্ষেত্রে আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করব, যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর চেয়ে বড়। তাহলে এখানে ও এ নিব, এই যে ও এ নিব আর ও বি নিব, তাহলে ও এ প্লাস ও বি ইজ গ্রেটার দ্যান এ বি, বলা যায় কিনা? বলা যায়। এখন একটা জিনিস খেয়াল করেন, এই ও এ কি, এদিকে তাকান, এদিকে প্লিজ এদিকে তাকান, এই ও এ কি, এই কেন্দ্র থেকে দেখেন পরিধি পর্যন্ত দূরত্ব, এটা কি ব্যাসার্ধ না? কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে, সেটা আপনি কেন্দ্র থেকে যেদিকেই নেন না কেন। তার মানে এই যে ও এ, এই ও এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। আবার এই ওসি কি, এদিকে তাকান, এই ওসিও কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, কারণ এই যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব। তাহলে আমি কি বলতে পারি এই ও এ আর ওসি সমান? বলা যায় না? যায় না, অবশ্যই যায়, কারণ ব্যাসার্ধ, বৃত্তের প্রত্যেকটা ব্যাসার্ধ সমান, কারণ কেন্দ্র থেকে সমুদ্রবর্তী বিন্দু সময়ের সঞ্চার পথিত বৃত্ত। তার মানে আমি এই ও এর পরিবর্তে ওসি লিখতে পারি, তাহলে ও এর পরিবর্তে ওসি লিখবো, প্লাস ও বি, এই যে ও থেকে বি পর্যন্ত, আচ্ছা এটাও তো ব্যাসার্ধ, কারণ এখানেও কেন্দ্র থেকে, এই যে বি হচ্ছে পরিধির উপর অবস্থিত বিন্দু, তাহলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলে? ব্যাসার্ধ। তার মানে ওবিও কিন্তু ব্যাসার্ধ। আবার এই ওডি কি, ওডিও ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ব্যাসার্ধ তো কখনো আলাদা হতে পারে না, তার মানে এই ব্যাসার্ধ যতটুক এই ব্যাসার্ধ ততটুক, তার মানে ও বি আর ওডি সমান, তার মানে ও বি ইজ ইকুয়াল টু ওডি। তাহলে এই ওবির পরিবর্তে আমি কি ওডি লিখতে পারি? অবশ্যই পারি, কারণ যেটা সমান। তাহলে ওবির পরিবর্তে লিখবো ওডি ইজ গ্রেটার দেন এবি কে রেখে দেন। এইবার তাকান, এই যে এইটুকু হলো ওসি, এইটুকু হচ্ছে ওডি। তাহলে এই যে ওসি প্লাস ওডি, দেখেন এই ওসির সাথে ওডি যোগ করলে কি এই পুরোটা পাবেন না? আর এই পুরোটার দৈর্ঘ্য কি? সিডি। তাই ওসি প্লাস ওডি কে লিখবো আমি সিডি ইজ গ্রেটার দেন এবি। দেখছেন, তার মানে সিডি ইজ গ্রেটার দেন এবি। তাহলে সিডি, এই সিডি মানে কিন্তু ব্যাস, কেন্দ্রগামী বা ব্যাস, আর এই এবি মানে কিন্তু এই তার মানে কি এই যে কেন্দ্রগামী এটা হচ্ছে কি বড় হলো না? ইয়েস। তাহলে এটাই কিন্তু আমরা বলতেছি যে কেন্দ্রগামী হচ্ছে বৃহত্তম কেন্দ্রগামী কি বৃহত্তম এই যে, বুঝতে পারছেন? এরকম আপনি যে কোনো জায়গা নেন, কেন্দ্রগামী সবচেয়ে বড় হবে। কেন্দ্রগামী কে বলে ব্যাস, আর ব্যাসই হচ্ছে বৃত্তের বৃহত্তম ওকে, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এখন আমরা এই বৃত্ত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখবো। এখান থেকে পরীক্ষা কিন্তু প্রচুর প্রশ্ন আসে। দেখেন, কেন্দ্রগামী জ্যাই হলো বৃত্তের বৃহত্তম জ্যা, দেখছেন, যাকে বৃত্তর ব্যাস বলে। কেন্দ্রগামী জ্যাই হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা, আর যাকে বৃত্তের ব্যাস বলে ওই বৃহত্তম জ্যাকে ব্যাস বলে, অর্থাৎ ব্যাসই হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা। এই কথাটাই কিন্তু আমরা একটু আগে প্রমাণ করলাম। ওকে, 2 নম্বরে কি বলছে? বৃত্তের কেন্দ্র হতে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান। এই যে 2 নম্বর পয়েন্ট, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা পয়েন্ট পরীক্ষা আসছে, আমি একটা একটা করে এক্সপ্লেইন করব। বৃত্তের কেন্দ্র হতে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান। দেখেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা একটা বৃত্ত, ধরেন এই বৃত্তের উপর এই এ একটা বিন্দু, এই বি একটা বিন্দু, তাহলে এ বি হচ্ছে জ্যা, এটা হলো সেন্টার। হ্যাঁ, ওকে। আচ্ছা, আবার এখানে আছে সি একটা বিন্দু, এখানে আছে ডি একটা বিন্দু, আর সিডি হচ্ছে জ্যা, ঠিক আছে? ওকে, আচ্ছা এখানে আছে, আচ্ছা দেখেন, এখন এই এ বি জ্যাটা এই কেন্দ্র থেকে যত দূরে অবস্থান করতেছে, এই সিডি জ্যাটাও যদি কেন্দ্র থেকে তত দূরে অবস্থান করে, তার মানে এই সিডি জ্যা আর এ বি জ্যাকে বলা হচ্ছে সমদূরবর্তী জ্যা, কেন্দ্র থেকে সমদূরবর্তী জ্যা। তার মানে এখান থেকে এইটুকের দৈর্ঘ্য যদি 5 সেন্টিমিটার হয়, এখান থেকে এইটুকের দৈর্ঘ্য যদি 5 সেন্টিমিটার হয়, তার মানে কি এই জ্যাটা কেন্দ্র থেকে যত দূরে, এই জ্যাটাও কিন্তু কেন্দ্র থেকে তত দূরে, তাহলে এই দুজনের দৈর্ঘ্য কি হবে? সমান হবে।
সমান হবে। কেন্দ্র থেকে সমদূরবর্তী জ্যা সমূহের দৈর্ঘ্য পরস্পর সমান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে দেখেন, তাহলে কেন্দ্র থেকে এই জ্যার দূরত্ব যদি এক্স হয় আর কেন্দ্র থেকে এই জ্যার দূরত্ব যদি ওয়াই হয় এবং কোনোভাবে যদি এক্স ইকুয়াল টু ওয়াই হয়, এক্স ইকুয়াল টু ওয়াই হলে দেখেন কেন্দ্র থেকে এই জ্যার দূরত্ব এক্স, কেন্দ্র থেকে এই জ্যার দূরত্ব ওয়াই এবং বলে দিচ্ছে এক্স ইকুয়াল টু ওয়াই। এক্স ইকুয়াল টু ওয়াই মানে কি এই দূরত্ব আর এই দূরত্ব সমান। তার মানে কি এই দুইটা জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী আর সমদূরবর্তী জ্যাগুলো পরস্পর কি হয়, সমান হয়। তার মানে এক্স ইকুয়াল টু ওয়াই হলে এই এ বি ইকুয়াল টু সিডি হবে। এ বি ইজ ইকুয়াল টু সিডি হবে। ঠিক আছে। আচ্ছা, কেন্দ্র থেকে সমদূরবর্তী জ্যা সমূহ পরস্পর কি সমান। আচ্ছা, এখন এখানে একটা বিন্দু যদি ই দেন আর এখানে একটা বিন্দু যদি এফ দেন, এখন এই ইএফ যদি এই কেন্দ্র থেকে এই দূরত্বটা যদি এদের সমান হয় তাহলে এটার দৈর্ঘ্য কি হবে, সমান হবে। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট, বৃত্তের সমান সমান সমাজ, এই যে এখানে সমাজ না, এটা হবে সমান সমান সমান। হ্যাঁ, সেটা একটু আমি কারেকশন করে নিই। বৃত্তের সমান 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 যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, এই লাইনের ঠিক রিভার্স লাইন এটা। আচ্ছা, এই লাইনের ঠিক রিভার্স লাইন এটা, কেন্দ্রের সমান সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। আর এই লাইনে বলছিল কেন্দ্র থেকে সমদূরবর্তী জ্যাগুলো সমান। দেখেন, কেন্দ্র থেকে সমদূরবর্তী জ্যাগুলো সমান, আর এখানে বলতেছে সমান সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, মানে এই দুটো পয়েন্ট জাস্ট উল্টা। দেখেন এটা কি বোঝাচ্ছে, ধরেন এটা হচ্ছে এ বি যা, হ্যাঁ এটা ডিম হয়ে গেছে, এই তো এ বিন্দু, এটা বি বিন্দু, তাহলে এ বি কি, এই এ বি হচ্ছে জ্যা। ওকে, এ বি কি জ্যা। আচ্ছা, এটা হলো সি বিন্দু, এটা হচ্ছে ডি বিন্দু। এখন যদি আপনাকে বলা থাকে যে এই এ বি জ্যা আর এই সিডি জ্যা সমান, দেখেন এটা হচ্ছে কেন্দ্র থেকে এই জ্যার দূরত্ব এক্স, কেন্দ্র থেকে এই জ্যার দূরত্ব হচ্ছে ওয়াই। ঠিক আছে, এটা হচ্ছে ও। এখন যদি বলা থাকে যে এ বি আর সিডি জ্যা সমান, এই যে বলছে বৃত্তের সমান সমান জ্যা, তা দুইটা জ্যার দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে ওই দুইটা জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, অর্থাৎ এখান থেকে এই দূরত্ব যতটুক, এখান থেকে এই দূরত্ব ততটুক। আর আগের প্রশ্নে কি দেখছিলাম যে এই দূরত্ব আর এই দূরত্ব সমান হলে এরা দুইজন সমান, আর এখানে বলতেছে এরা দুইজন সমান হলে এই দূরত্ব আর এই দূরত্ব সমান। ঠিক আছে, ওকে। তার মানে এই x ইকুয়াল টু হলে x ইজ ইকুয়াল টু ওয়াই হবে, ব্যাস। আচ্ছা, গেল, তাহলে এই পয়েন্টটা গেল, আশা করি বুঝছেন। বৃত্তের দুটি জ্যায়ের মধ্যে যে জ্যাটি বড় সেটি কেন্দ্রের নিকটবর্তী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট। এখানে প্রত্যেকটা পয়েন্ট থেকে পরীক্ষার প্রশ্ন আসছে, থিওরি আসছে, অঙ্ক আসছে। হ্যাঁ, দেখাবো। বৃত্তের দুটি জ্যায়ের মধ্যে যে জ্যাটি বড় সেটি কেন্দ্রের নিকটবর্তী। এইবার আমরা কম্পেয়ার করতেছি দুইটা জ্যায়ের মধ্যে, এটা মুছে দিই। এবার কম্প্যারিজন হচ্ছে দুইটা জ্যায়ের মধ্যে। এখন দুইটা জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী না। আচ্ছা, দুইটা জ্যা সমান না। এতক্ষণ দেখলাম যে দুইটা জ্যা যদি সমান হয় তাহলে তারা কেন্দ্র থেকে সমদূরবর্তী হবে। আর এখন আমরা দেখব দুইটা জ্যার মধ্যে যদি একটা ছোট হয় একটা বড় হয়, তাহলে একজন কি, দুইটা জ্যা সমান হলে তারা কেন্দ্র থেকে সমান দূরে অবস্থান করতেছে। দুইটা জ্যা যদি সমান না হয় তাহলে একজন কেন্দ্রের কাছে, একজন কেন্দ্রের বড় দূরে। কে কেন্দ্রের কাছে হবে, কে কেন্দ্রের দূরে হবে, এই ব্যাপারটাই বোঝাচ্ছে। হ্যাঁ, দেখেন, ধরেন এটা একটা বৃত্ত, এটা হলো সেন্টার। হ্যাঁ, মনে করেন এটা হচ্ছে এ বি জ্যা, আর এটা হচ্ছে সিডি জ্যা। ওকে, আচ্ছা, এখন এই এ বি এবং সিডি জ্যার মধ্যে আপনার চোখ কি বলে, কোনটা বড়, দেখে কি মনে হচ্ছে?
মনে হচ্ছে না সিডি বড়? ইয়েস, তার মানে সিডি বড়। তাহলে সিডি ইজ গ্রেটার দ্যান এবি। মাথায় রাখবেন, যত কেন্দ্রের দিকে যাবে তত এইদিকে স্ফীত হচ্ছে না? কেন্দ্রের দিকে যত আমি যাচ্ছি তত এই বৃত্তটা বাইরের দিকে স্ফীত না? যেমন এখানে কি কেন্দ্র থেকে অনেক দূরে, তার মানে এদিকে কিন্তু চাপা, তো চাপা হলে এই জ্যাট ছোট হবে, ছোট হবে। যত উপরে যাব তত এদিকে ডিস্টেন্স বাড়বে, এরকম উপরে যেতে যেতে ডিস্টেন্স বাড়বে, এরকম উপরে যেতে যেতে যখন কেন্দ্র পর্যন্ত যাব তখন এই জ্যাটা সবচেয়ে বড় হবে, ডিস্টেন্সটা সবচেয়ে বড় হবে। এই জন্য কেন্দ্রগামী জ্যা হচ্ছে সবচেয়ে বড়। তাহলে এই এবি এবং সিডির মধ্যে কেন্দ্রের কাছে কে? সিডি হচ্ছে এই যে কেন্দ্রের কাছে, আর এই এবি হচ্ছে কেন্দ্র থেকে দূরে। তাহলে যেটা বড় হবে, যার সাইজ বড় হবে, সে তত কেন্দ্রের কাছে যাবে, এই কথাই বলছে। শুধু দুইটা জ্যা না, অনেকগুলো জ্যার মধ্যে কোনটা সবচেয়ে বড়? ওই জ্যাগুলোর মধ্যে যেটা কেন্দ্রের কাছাকাছি সেটা সবচেয়ে বড়। কেন্দ্রের কাছের জ্যা বড়, কেন্দ্র থেকে দূরের জ্যা ছোট। এটাই বলছে বৃত্তের দুটি জ্যায়ের মধ্যে যে জ্যাটি বড় সেটি কেন্দ্রের নিকটবর্তী। যে জ্যাটি বড় সেটি কেন্দ্রের নিকটবর্তী। তাহলে এখানে মানে সিডি জ্যা হচ্ছে বড়, সুতরাং সিডি জ্যা বড়, সুতরাং সিডি কি কেন্দ্রের নিকটবর্তী। কার চেয়ে? এবির চেয়ে। সিডি কেন্দ্রের নিকটবর্তী। আশা করি বুঝছেন। হ্যাঁ, এখন যদি এরকম হতো, ধরেন এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে এবি, দেখেন এবি, হ্যাঁ, আর এখানে হচ্ছে সি, এখানে হচ্ছে ডি, এটা হচ্ছে সিডি। দেখেই বোঝা যাচ্ছে যে কেন্দ্রের কাছে কে? কেন্দ্রের কাছে কিন্তু সিডি। তারপরেও ধরেন এটা সেন্টার, এই সেন্টার থেকে এবি যার দূরত্ব এক্স, সেন্টার থেকে এই সিডি যার দূরত্ব ওয়াই, এই যে এইটুকু হচ্ছে ওয়াই। এখন যদি এক্স ইজ, আচ্ছা সিডি ইজ গ্রেটার দ্যান এবি হয়, সিডি ইজ গ্রেটার দ্যান এবি, তার মানে এই সিডি মানে এই যেটা, তার মানে এই যার দৈর্ঘ্য যদি এটা বড় হয়, এই যে সিডি ইজ গ্রেটার দ্যান এবি, তাহলে কি বুঝতে হয়? তাহলে কেন্দ্রের কাছে কে? সরি, বড় কে? বড় হচ্ছে এটা, তার মানে এই যেটা হচ্ছে কেন্দ্রের কাছে, তার মানে এখানে মানে কেন্দ্র থেকে এই যার দূরত্বটা ছোট হবে। আমার কথা বুঝেন? কেন্দ্রের কাছে কি করে বুঝবেন? কেন্দ্র থেকে এখানে ডিস্টেন্স কম, আর এটা যেহেতু ছোট জ্যা, তাহলে কেন্দ্র থেকে ডিস্টেন্সটা বেশি, তার মানে এক্স এর মান বড়, ওয়াই এর মান ছোট। তাহলে হলে এক্স ইজ গ্রেটার দ্যান ওয়াই হবে। হ্যাঁ, এগুলো বুঝতে হবে। কেন্দ্রের নিকটবর্তী মানে কি? কেন্দ্রের নিকটবর্তী মানে কেন্দ্র থেকে ওর দূরত্বটা কম, কেন্দ্র থেকে দূরবর্তী মানে কেন্দ্র থেকে ওর ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা বেশি। তাহলে যার দৈর্ঘ্য ছোট, কেন্দ্র থেকে সেই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা বড় হবে। যার দৈর্ঘ্য বড়, এরকম কেন্দ্রের যত কাছে যাব, যেটা কেন্দ্রের কাছে যাবে সে বড় হবে। এরকম কেন্দ্রের কাছে যেতে যেতে যখন কেন্দ্রে চলে যাবে তখন সবচেয়ে বড় জ্যা হবে, যেটা হচ্ছে ব্যাস। বোঝা যাচ্ছে সেটা? এবার নেক্সট, বৃত্তের দুটি জ্যায়ের মধ্যে যে জ্যাটি বড় সেটি কেন্দ্রের নিকটবর্তী। আরে এটাই তো বললাম। হ্যাঁ, এই পয়েন্টটা কিন্তু রিপিট হয়েছে, মানে আগে পড়া হয়ে গেছে। এটা কি আসলে রিপিট হয়েছে নাকি? না, এইখানে ওই পাশেও তোলা হয়েছে, এই পাশেও তোলা হয়েছে। এবার দেখেন পরবর্তী পয়েন্ট, এই যে এটা দেখেন কি বলছে, বৃত্তের কেন্দ্র হতে ব্যাস ভিন্ন অন্য কোন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা, এটা পড়ানোর আগে আমি এই পয়েন্ট সম্বলিত একটা প্রশ্ন আপনাদেরকে দিব, একটু তুলে নেবেন। আচ্ছা, এবি ও সিডি জ্যায়ের দূরত্ব কেন্দ্র হতে
কেন্দ্র হতে এ বি ও সিডি জ্যায়ের দূরত্ব যথাক্রমে এক্স ও ওয়াই হলে নিচের কোনটি সঠিক? আচ্ছা, 1 নাম্বার অপশন এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, 2 নাম্বার অপশন এক্স ইজ লেস দেন ওয়াই, 3 নাম্বার অপশন এক্স ইকুয়াল টু ওয়াই, 4 নাম্বার অপশন এক্স ইকুয়াল টু 0। আচ্ছা, এটার উত্তর কত হবে? কি বলছে? কেন্দ্র থেকে এ বি এবং সিডি জ্যায়ের দূরত্ব যথাক্রমে এক্স ও ওয়াই হলে নিচের কোনটি সঠিক? আচ্ছা, আরেকটু আছে। যেখানে এ বি ইজ গ্রেটার দেন সিডি, আচ্ছা এখানে কি বলছে? এ বি এবং সিডি হচ্ছে দুইটা জ্যা, এর দূরত্ব যথাক্রমে এক্স এবং ওয়াই। তার মানে এ বি জ্যার দূরত্ব হচ্ছে এক্স। দেখেন, এটা হচ্ছে এ বি জ্যা, এটা হচ্ছে সিডি জ্যা। কেন্দ্র থেকে এ বি জ্যার দূরত্ব এক্স, কেন্দ্র থেকে এই সিডি জ্যার দূরত্ব ওয়াই। আচ্ছা, এবার বলছে যেখানে এ বি গ্রেটার দেন সিডি, এ বি বড়, এ বি জ্যা বড়, তাহলে এই জ্যাটা বড়, তার মানে এই জ্যা হচ্ছে কেন্দ্রের কাছে। এই জ্যাটা বড়, তার মানে এটা হচ্ছে কেন্দ্রের কাছে, তার মানে কেন্দ্র থেকে এই দূরত্বটা ছোট, তার মানে এক্স এর মান ছোট কার চেয়ে? এই ওয়াই এর চেয়ে। তার মানে এক্স ইজ লেস দেন ওয়াই, এক্স ইজ লেস দেন ওয়াই। এটা ঠিক আছে? বুঝতে পারছেন? এক্স গ্রেটার দেন ওয়াই কেমনে হয়? এ বি বড় না, এ বি বড়, এই জ্যা বড়, তার মানে এটা কেন্দ্রের কাছে। যে মানে যে যেটা বড় সেটা কি কেন্দ্রের কাছে না, কেন্দ্রের নিকটবর্তী না? বোঝেন নাই? ওকে, আচ্ছা এবার দেখেন, বোঝা গেছে প্রশ্নটা? এই ধরনের প্রশ্ন আসলে কিন্তু টেকনিক্যাল প্রশ্ন, বুঝে উত্তর দিতে হবে। হ্যাঁ, এই থিওরি মাথায় রেখে উত্তর দিতে হবে। দেখেন, এবার আমরা পরবর্তী প্রশ্ন দেখতেছি। এই যে পয়েন্টটা, এই পয়েন্ট থেকে বৃত্ত থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে। এই যে পয়েন্টটা, মানে এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুইটা পয়েন্টের ক্ষেত্রে, হ্যাঁ এই দুইটা পয়েন্টের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে এবং এখান থেকে গাণিতিক সমস্যা পরীক্ষায় আসছে অনেক। দেখেন, বৃত্তের কেন্দ্র হতে ব্যাস ভিন্ন অন্য কোন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। এই পয়েন্টটা বুঝতেই অনেকের সমস্যা হয় যে এই পয়েন্টটা আসলে কি বলতেছে ভাই। দেখেন, বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন, আবার বলতেছি ব্যাস ভিন্ন অন্য কোন জ্যা, ব্যাস ভিন্ন অন্য কোন জ্যা, কারণ ব্যাসও তো একটা জ্যা, ব্যাস ভিন্ন অন্য কোন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। দেখেন, মানে বিষয়টা হলো এরকম, এইটা একটা বৃত্ত, এই বৃত্তের দেখেন এদিকে তাকান, এটা যদি সেন্টার হয়, এটা সেন্টার ও, হ্যাঁ, ব্যাস ভিন্ন অন্য কোন জ্যা, তার মানে এই যে এই ব্যাসটা নেওয়া যাবে না, এই ব্যাস বাদে অন্য জ্যা নিতে হবে, বুঝলেন? কিন্তু বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য কোন জ্যা, তার মানে ব্যাস নেওয়া যাবে না, ব্যাস ভিন্ন অন্য যে কোনো জ্যা, খালি ব্যাসটা বাদে, এই জন্য ব্যাস ভিন্ন বলে দিচ্ছে, বুঝছেন? হ্যাঁ, তাহলে ব্যাস ভিন্ন অন্য কোন জ্যা, তাহলে ব্যাস ভিন্ন অন্য জ্যা নেন। তাহলে ব্যাস ভিন্ন অন্য জ্যা নিলে পারে এদিকে নেন, এই যে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। হ্যাঁ, তাহলে এই এ বি জ্যা, এই এ বি জ্যাটা কি ব্যাস ভিন্ন অন্য একটা জ্যা না? ব্যাস কি না? এবি কি ব্যাস না? তবে এটা হচ্ছে জ্যা, কিন্তু ব্যাস না, তার মানে এটা হচ্ছে ব্যাস ভিন্ন অন্য একটা জ্যা। এবার কি বলছে? বৃত্তের কেন্দ্র থেকে মানে এখান থেকে, এই কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য কোন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব। তাহলে এই কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য কোন জ্যা বলতে এবি কে বোঝাচ্ছে। এই চিত্রে আপনি যদি মনে করতেন যে এখানে একটা আঁকাবেন, তখন তাকে বোঝাতো। মানে সোজা কথা, কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য কোন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব, তার মানে এই কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য জ্যা, মানে যে এবি, এই এবি কি ব্যাস ভিন্ন একটা জ্যা না? তাহলে কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য জ্যায়ের উপর অঙ্কিত লম্ব, তার মানে কেন্দ্র থেকে এর উপর লম্ব আঁকাতে হবে, মানে এটা যেন 90 হয়। কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য কোন জ্যা, তার মানে এই জ্যার উপর এই যে অঙ্কিত লম্ব, এই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই লম্ব বিন্দুর এটা যদি ডি হয়, তার মানে এই কেন্দ্র থেকে যদি এর উপর কোন জ্যায়ের উপর ব্যাস ছাড়া তাকানোর দিকে, ব্যাস ছাড়া
কেন্দ্র থেকে কোন জ্যায়ের উপর যদি আমি লম্ব আঁকি, এই লম্বটা এই জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করবে, মানে দুই ভাগে ভাগ করবে সমান। তার মানে এইটুকের দৈর্ঘ্য আর এইটুকের দৈর্ঘ্য সমান। আমার কথা কি বুঝছেন? মানে এইটুক আর এই যে এইটুক কি ডিস্টেন্স সেম। এখানে চিত্র ভালো হয়নি তাই মনে হচ্ছে যে, তাইলে এই যে এই ওডি হচ্ছে লম্ব, তাহলে ওডি কার উপর লম্ব? ওডি হচ্ছে এবি এর উপর লম্ব। তাহলে এই যে লম্ব কেমনে আঁকা যায়, এরকম না? তাহলে ওডি লম্ব এবি হলে, এই ওডি যদি এর উপর লম্ব হয়, এই যে ওডি লম্ব এবি হলে এই এডি ইজ ইকুয়াল টু বি, এডি ইজ ইকুয়াল টু বিডি হবে, ব্যাস। কিন্তু এটা যদি লম্ব না হয় তাহলে কিন্তু হবে না। আবার বলছি, কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য কোনো জ্যায়ের উপর, এই কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য কোনো জ্যায়ের উপর যদি লম্ব আঁকি, তাহলে এই লম্বটা, এই যে এই 90 ডিগ্রি, এই যে এইটা দেখে বুঝে নিতে হবে যে এইটা হচ্ছে এর উপর লম্ব। বুঝে গেছে? খুবই ইম্পর্টেন্ট, এটা 90 ডিগ্রি। এখন এখান থেকে যদি আমি এই পয়েন্টটা মিলাই দেই, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। আবার এই পয়েন্টটা মিলাই দিই, তাহলে এটাও একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। এগুলো কাজে লাগবে। আপনি যদি মনে করেন যে একটা জ্যা আপনি এরকম আঁকালেন, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, হ্যাঁ, এটা হচ্ছে সেন্টার। কেন্দ্র থেকে এই জ্যার উপর যদি লম্ব টানেন, অবশ্যই কেন্দ্র থেকে এর উপর লম্ব টানতে হবে, এই যে লম্ব। তাহলে এইটুক, এই যে এইটুক আর এইটুক সমান হবে, অর্থাৎ এই এডি ইকুয়াল টু বিডি হবে সবসময়। কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য কোনো জ্যা, এই যে এটা কি জ্যা কিন্তু ব্যাস না, তার মানে এটাকে কি বলা যায় না, এবি কে কি বলা যায় না, ব্যাস ভিন্ন জ্যা। কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য যে কোনো জ্যা, তার মানে জ্যাটা আপনি যেখানেই আঁকান না কেন, তারপর যদি কেন্দ্র থেকে ওই জ্যার উপর লম্ব টানেন, তাহলে এই লম্বটা এই জ্যাটাকে সমান দুই ভাগে ভাগ করছে। এখন এর একটা উল্টা পয়েন্ট কি হবে, তার মানে যদি লম্ব না টানেন তাহলে কিন্তু সমান হবে না। দেখেন, এই যে আমি দেখা দিচ্ছি, তাহলে এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, হ্যাঁ, এটা হচ্ছে এ বি জ্যা, আর এটা হচ্ছে সেন্টার। এখন এই কেন্দ্র থেকে এ বি জ্যার উপর যদি লম্ব না টেনে আপনি যদি এমনিতে একটা দাগ টানেন, এটা কিন্তু লম্ব হয়নি। তার মানে এই যে দেখেন, এইটুক আর এইটুক কিন্তু সমান হবে না। তার মানে এটাকে সমদ্বিখণ্ডিত করবে যখন আমি লম্ব টানবো, এই যে এইটুক সমান। ক্লিয়ার? তাহলে এটার উল্টা পয়েন্ট কি হবে? তার মানে কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। এইবার যদি আমি এইভাবে বলি, দেখেন, কেন্দ্র থেকে কোন জ্যায়ের উপর, ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের উপর ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের সমদ্বিখণ্ডক, ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের সমদ্বিখণ্ডক এই জ্যায়ের উপর লম্ব না। কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য কোনো জ্যায়ের সমদ্বিখণ্ডক এই জ্যায়ের উপর লম্ব। এই এডি কি এই এবি এর সমদ্বিখণ্ডক না? ইয়েস। তাহলে এই জিনিসটা এর সমদ্বিখণ্ডক কখন হবে? যখন এর উপর লম্ব হবে। এই কথা কিন্তু এখানে বলা ছিল যে কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। আর আমি যদি এটা বলি যে কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোন একটা জ্যায়ের সমদ্বিখণ্ডক, এটা সমদ্বিখণ্ডক এই জ্যায়ের উপর লম্ব, মানে সোজা কথা এখান থেকে এর উপর লম্ব আনলে এটাকে সমদ্বিখণ্ডিত করবে। আবার এইভাবে যদি বলি যে এর উপর সমদ্বিখণ্ডক আঁকালে সেই সমদ্বিখণ্ডকটা এর উপর লম্ব হবে। ক্লিয়ার? ওকে, আচ্ছা। যে কোনো একটি সরল রেখা একটি বৃত্তকে সর্বাধিক দুটি বিন্দুতে ছেদ করতে পারে। দেখেন, ইম্পর্টেন্ট পয়েন্ট, যে কোনো একটা সরল রেখা একটি বৃত্তকে সর্বাধিক দুটি বিন্দুতে ছেদ করতে পারে, এর চেয়ে বেশি বিন্দুতে ছেদ করা সম্ভব না। যে কোনো একটি, এটা একটা বৃত্ত, যে কোনো একটা সরল রেখা এখন আপনি আঁকাবেন, যে কোনো এদিক দিয়ে আঁকান, দেখবেন ওই সরল রেখা বৃত্তকে এই একটা বিন্দু, এই দুইটা বিন্দুতে, সর্বোচ্চ দুইটা বিন্দুতে ছেদ করবে, ম্যাক্সিমাম দুইটা বিন্দুতে ছেদ করবে। যে কোনো একটি সরল রেখা কোন একটা বৃত্তকে সর্বাধিক দুইটা বিন্দুতে ছেদ করতে পারে, এর বেশি বিন্দুতে ছেদ করতে পারে না। আশা করি বুঝছেন। এই যে আরো দুই একটা পয়েন্ট রেখে দিলাম, এগুলা রেখে দিলাম কেন? কারণ এগুলার আগে আমাকে কিছু গাণিতিক সমস্যা সমাধান করতে হবে। হ্যাঁ, দেখেন সেগুলো আছে। প্রথম অঙ্কটা হচ্ছে, আমি আপনাদের দেখাচ্ছি, পেজ নাম্বার বের করবেন 357, আমাদের লেকচার বুকের 357 পেজ। 357 পেজের পরে আমরা যাব হচ্ছে
38 নাম্বার প্রশ্ন, 358 পেজে 38, 358 পেজে 38, জি এটা থেকে সলভ করব। এই টাইপের অঙ্কটা ইম্পর্টেন্ট, অনেক আসছে, এই টাইপটা খুব গুরুত্বপূর্ণ। এই যে এখন যে টাইপটা করাচ্ছি, হ্যাঁ যে বানান ভুল আছে, এটা হবে দৈর্ঘ্য। দেখেন বলছে 13 সেন্টিমিটার ব্যাসার্ধের, 13 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য কত? কেবল যে থিওরি পড়লাম সেই থিওরির রিলেটেড অঙ্ক, এবং এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টাইপ বৃত্তের, সবচেয়ে বেশিবার আসা প্রশ্ন। আবার বলছি এই টাইপটা সবচেয়ে বেশিবার আসছে, দেখবেন বিভিন্ন জায়গাতে আপনার এই টাইপের প্রশ্নের সাথে দেখা হবে। তাহলে আপনি একটা বৃত্ত আঁকান, আবার বলছি এই বর্ণনা অনুসারে আগে চিত্র আঁকাবেন, বর্ণনা অনুসারে চিত্র আঁকান। 13 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্ত, তার মানে এটা হচ্ছে সেন্টার, এই সেন্টার থেকে পরিধির দূরত্ব 13 সেন্টিমিটার, আচ্ছা রাখলাম। বৃত্তের কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জ্যা, তার মানে এই সেন্টার থেকে 5 সেন্টিমিটার দূরে, কোন দিকে? যে কোনো দিকে হতে পারে, সেটা এইদিকে হতে পারে 5 সেন্টিমিটার, এদিকে হতে পারে, এদিকে হতে পারে, এদিকে হতে পারে, আমরা সাধারণত এইদিকে নিব, এইদিকে নিব। তাহলে কেন্দ্র থেকে এই 5 সেন্টিমিটার দূরে একটা জ্যা অবস্থান করতেছে, তাহলে এইটুকু হচ্ছে 5 সেন্টিমিটার, আর এই 5 সেন্টিমিটার দূরে একটা জ্যা অবস্থান করতেছে, সেই জ্যার নাম দিলাম আমরা এবি। আপনারা বুঝছেন কিনা বলেন? আর এই যে এইটুক, এই কেন্দ্র থেকে এইটুকু হচ্ছে 5 সেন্টিমিটার, এটা হচ্ছে কেন্দ্র। অঙ্কে চাইছে এই এবি যার দৈর্ঘ্য কত, বুঝছেন? ওকে, আচ্ছা এখন আমাকে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 13 সেন্টিমিটার। বৃত্তের ব্যাসার্ধ মানে এই কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত দূরত্ব না, এই যে এইটুক ব্যাসার্ধ, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এইটুকু হচ্ছে 13। আর যেহেতু আমরা জানি এই কেন্দ্র থেকে এই জ্যায়ের উপর অঙ্কিত লম্ব দূরত্ব, এটাকে লম্ব ধরে নিয়ে অঙ্ক করতে হবে। এখানে বলা নাই যে কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরত্বে এবং সেটা লম্ব, বলা নাই, দূরে বুঝে নিতে হবে, এইভাবেই করতে হবে। ম্যাক্সিমাম টাইমে বলা থাকবে অবশ্য। এই যে এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা যেহেতু 90 ডিগ্রি, তার মানে ও, আচ্ছা এটা ডি বিন্দু দিলাম, ও এডি একটা সমকোণী ত্রিভুজ, ও এডি, তাহলে ত্রিভুজ ও এডি একটি সমকোণী ত্রিভুজ। কেমন ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। এখন সমকোণী ত্রিভুজের 3 বাহুর অনুপাত, 3 বাহুর অনুপাত কেমন হয়? 5:12:13, দেখছেন মিলে গেছে, 5:12:13 এর সাথে মিলছে না? এক বাহু 5, এক বাহু 13, এই যে এই বাহু 5, এই বাহু 13, তাহলে এই যে এইটুক হবে 12, এইটুক 12, তার মানে এইটুক হচ্ছে 12। কিন্তু আমাদের অঙ্কে চাইছে জ্যায়ের দৈর্ঘ্য, জ্যা মানে কি এইটুক না এই পুরোটা? পুরোটা, তার মানে আপনার কেবল এইটুক বের হইছে। এবং আমরা একটু আগে থিওরি পড়ে আসছি, কেন্দ্র থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব, এটাকে লম্ব ধরে অঙ্ক সলভ করতে হবে। অঙ্কিত লম্ব এই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এই পাশের দৈর্ঘ্য আর এই পাশের দৈর্ঘ্য সমান, তাহলে আপনি এই পাশের টুক 12 পাইছেন, তাহলে এই পাশের টুক অটোমেটিকলি 12 হয়ে যাবে। তার মানে জ্যায়ের দৈর্ঘ্য হতে এবি ইকুয়াল টু 12 যোগ 12 ইজ ইকুয়াল টু 24 সেন্টিমিটার। বোঝা গেছে কিনা বলেন তো? 24 সেন্টিমিটার। এই যে যারা 12 উত্তর দিচ্ছেন তারা কিন্তু ধরা খেয়ে যাবেন। এখানে কিন্তু আপনার এইটুক চাইনি, শুধু এইটুক চাইনি, পুরো জ্যায়ের দৈর্ঘ্য চাইছে, 12 অপশনে থাকবে। ওই যে কারণ ওরা জানে যে এই কাজটা কেউ কেউ করবে, ওরা জানে। আর লিখিত পরীক্ষা যখন করবেন আপনি বলবেন ও এডি একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করবেন, পিথাগোরাসের উপপাদ্য। অতিভুজ স্কয়ার, অতিভুজ এখানে ওএ, তাহলে ওএ স্কয়ার ইজ ইকুয়াল টু এই ওডি স্কয়ার প্লাস এই যে এডি স্কয়ার, এই ওএ স্কয়ার এটুকুর মান 13, তাহলে 13 স্কয়ার ইজ ইকুয়াল টু ওডি স্কয়ার, ওডি মান হচ্ছে 5 স্কয়ার, আর এডির মান বের করবেন, এই যে এডি স্কয়ার রেখে দেন, এটা এডি স্কয়ার রেখে দিলাম। হ্যাঁ, এবার সলভ করলে এডির মান কত আসবে? এটা 169, 169 থেকে এই 25 বিয়োগ হলে 144, তাহলে এডি ইকুয়াল টু রুট 144, রুট 144 মানে কত? 12, তাহলে এডির মান হচ্ছে 12, এডি 12, এডি 12, কিন্তু এডি তো ব্যাস না, জ্যা না। এবার বলতে হবে যেহেতু কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব যাকে সমদ্বিখণ্ডিত করে, সুতরাং এডি ইকুয়াল টু বিডি। অতএব এডি ইকুয়াল টু বিডি, তাহলে এডি 12 সেন্টিমিটার, অতএব বিডি 12 সেন্টিমিটার, তাহলে অতএব এবি ইকুয়াল টু 12 প্লাস 12 ইজ ইকুয়াল টু 24 সেন্টিমিটার। আরেকবার কোথায় বলবো বলেন? জ্যামিতির সব ক্লাস করছেন? প্রথম কথা হচ্ছে সব ক্লাস করছেন কিনা, কারণ এই যে এখানে এগুলা কি লিখছি, এগুলো কোথায় থেকে আনলাম? এগুলো হচ্ছে ত্রিভুজের ক্লাসে পড়াইছি, এই জন্য এগুলো এখন এখানে বোঝানোর সময় নাই, মানে বোঝানোর আসলে উপায় নাই, সময় নাই না, উপায় নেই। ক্লাস করছেন? লেস দেন সিডিও,
সিডিও কি ভাই, ওডিএ, ওডিএ, ওডিএ ত্রিভুজ তো ওডিএ, ওডিএ বললেও হবে, ওএডি বললেও হবে, এওডি বললেও হবে। ত্রিভুজ বলার ক্ষেত্রে এসব কোনো ব্যাপার না। ক্লাস করতে হবে ভাই, শোনেন, মাইন্ড করেন না। হ্যাঁ, এগুলা আগে পড়াইছি, যে জিনিস আগে পড়াইছি সেই জিনিস তো এখানে বোঝাতে গেলে পরে তো ক্লাস ভালো হবে না। এই জন্য বলছি যে কোনো ক্লাস বাদ রেখে কোনো ক্লাস দেখা যাবে না, তাহলে বুঝতে সমস্যা হবে। কেন? কারণ এমন একটা জিনিস যা আগে আমি কোথাও পড়াইছি, তখন তো এই জিনিসটা এখানে বোঝাতে আসলে পরে তো বিপদ। নেক্সট, 5 একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র থেকে একটি জ্যায়ের লম্ব দূরত্ব 4 একক। জ্যায়ের লম্ব দূরত্ব 4 একক হলে ওই জ্যায়ের দৈর্ঘ্য কত হবে? দেখেন, 5 একক ব্যাসার্ধ একটি বৃত্ত থেকে একটি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র থেকে একটি জ্যায়ের লম্ব দূরত্ব 4 একক। তাহলে এটা হচ্ছে চিত্র আঁকাতে, এটা হচ্ছে একটা বৃত্ত, এই বৃত্তের ব্যাসার্ধ 5 একক। এই 5 একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র, এই হলো কেন্দ্র, আর এই কেন্দ্র থেকে একটা জ্যায়ের দূরত্ব, লম্ব দূরত্ব, এই যে বলে দিচ্ছে দেখেন, জ্যায়ের লম্ব দূরত্ব। এই কথাটা আগের কোশ্চেনে বলা ছিল না, এখানে বলা আছে, দেখছেন? আগে বলা ছিল শুধু যে কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে অবস্থিত, আসলে বলা উচিত ছিল কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার লম্ব দূরত্ব অবস্থিত, বলা নাই, বুঝে নিছিলাম। আচ্ছা, কেন্দ্র থেকে 4 সেন্টিমিটার দূরে, তার মানে এদিকে 4, এদিকে 4 সেন্টিমিটার দূরে একটা জ্যা, ঠিক আছে? দেখেন, 5 একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র থেকে একটি জ্যায়ের লম্ব দূরত্ব, যে কেন্দ্র থেকে একটি জ্যা, সেই একটি জ্যা হচ্ছে যেটা এবি। তাহলে কেন্দ্র থেকে এই এবি জ্যায়ের লম্ব দূরত্ব 4 সেন্টিমিটার হলে বলছে জ্যায়ের দৈর্ঘ্য কত, মানে এই দৈর্ঘ্যটা কত চাইছে, এবি ইকুয়াল টু হোয়াট, বুঝছেন? এর জন্য এই ব্যাসার্ধটাকে ব্যবহার করতে হবে সবসময়। এই যে এই সেন্টার থেকে এই পাশে অথবা এই পাশে জুড়ে এখানে একটা সমকোণী ত্রিভুজ বানাতে হবে, এই টাইপের প্রশ্ন সলভ করতে গেলে সবসময়। আমার কথা কি বুঝছেন? সবসময় এই কাজটা করতে হবে। তাহলে এই যে কেন্দ্র থেকে এই যে পরিধি পর্যন্ত দূরত্ব, এটা হলো ব্যাসার্ধ, আর এই ব্যাসার্ধ দিয়ে আছে 5 একক। তাহলে এইটুক 5, এইটুক 4, আর এটা ডি বিন্দু ধরলাম। আর তাহলে ত্রিভুজ ওএডি, ওএডি কেমন? সমকোণী। কেন সমকোণী? কারণ এইটা হচ্ছে এর উপর লম্ব, তাহলে এই কোণটা 90, তাহলে এটা সমকোণী। তাহলে সমকোণী ত্রিভুজের 3 বাহুর অনুপাত 3:4:5, আর কি 5:12:13, আর একটা কি 8:15:17। এই তিনটা অনুপাত মুখস্থ রাখতে বলছি সবসময়। তার মধ্যে 3:4:5 মিলে গেছে, এই যে এইটুক 4, এইটুক 5, তাহলে বাকি থাকতেছে 3, তার মানে এইটুক হচ্ছে 3। দেখে কিন্তু খারাপ লাগতেছে ভাই, এইটুকুই তো ছোট, এইটুকুই তো বড়, লাগুক খারাপ, সমস্যা নেই, আমার চিত্র আঁকতে খারাপ হয়েছে, তাহলে এরকম হয়েছে। তাই এইটুক 3, তাহলে এডি 3, এডি যদি 3 হয় তাহলে এটুকু 3 হবে, কারণ একটা থিওরি পড়ছি, কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাই এটা যেহেতু এর উপর লম্ব, তার মানে এই ওডিটা একে সমদ্বিখণ্ডিত করছে, তাহলে এই পাশে 3 হলে এই পাশে 3 হবে, তাহলে এই পুরো দৈর্ঘ্য হবে 3 + 3 6, তাহলে উত্তর হচ্ছে 6 একক। আমার কথা কি বুঝছেন? তাহলে অতএব এবি ইকুয়াল টু 3 + 3 = 6 একক। খুবই সিম্পল। নয় 12 15, তো এই যে এইটাকে 3 দিয়ে গুণ করে চলে আসছে, তাই না? আমি শুধু এই 3টা মনে রাখতে বলছি, আর বাকিগুলো তো এর গুণিতক। আচ্ছা, নেক্সট, 10 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র থেকে 6 সেন্টিমিটার দূরত্ব অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য। দেখেন, 10 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্ত, সেই বৃত্তের কেন্দ্র থেকে 6 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত, 6 সেন্টিমিটার লম্ব দূরত্ব, দূরত্ব মানে এখানে লম্ব দূরত্ব। এই টাইপের কোশ্চেনে লম্ব দূরত্ব না বলা থাকলেও লম্ব দূরত্ব নিয়ে অঙ্কটা করতে হবে। আমি আবার বলছি, হ্যাঁ, 6 সেন্টিমিটার লম্ব দূরত্বে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য কত? তো এটা একটা বৃত্ত, এই হলো কেন্দ্র, এই কেন্দ্র ও থেকে 6 সেন্টিমিটার দূরত্বে, যে 6 সেন্টিমিটার লম্ব দূরত্ব, এই 6 সেন্টিমিটার লম্ব দূরত্বে অবস্থিত একটা জ্যা আছে, এই যে এটা হলো এবি জ্যা, এই এবি জ্যার দৈর্ঘ্য চাইছে, আর 10 সেন্টিমিটার হচ্ছে ব্যাসার্ধ, তাহলে এই যেটুকু হচ্ছে 10। তাহলে এটা যদি ডি বিন্দু হয়, তাহলে এখন আমাকে এই এবি জ্যা বের করতে হবে। তাহলে এই মানটুক যদি বের করতে পারি, তাহলে এইটুক তো এমনিতেই পেয়ে যাবো। তাই আমাদের টার্গেট এইটুক বের করা, হ্যাঁ, ওকে। তাহলে এখানে 3:4:5, 5:12:13, তাকান সবাই, 8:15:17। এখন এই যে অতিভুজ, এই যে এটা সমকোণ না, সমকোণের বিপরীত বাহু অতিভুজ, আমি সবসময় অতিভুজ দিয়ে মিলাতে বলছি।
তাহলে অতিভুজের মান এখানে আছে 5, এখানে আছে 13, এখানে আছে 17। তাহলে এখানে এই তিনটা অতিভুজের মধ্যে এখানে অতিভুজ 10-এর সাথে কেউ ম্যাচ করছে না, সরাসরি ম্যাচ করতেছে না। যেমন আগের দুইটা অঙ্কে সরাসরি অতিভুজের মান ম্যাচ করে গেছিল, কিন্তু এখানে ম্যাচ করতেছে না। যখন ম্যাচ করবে না তখন কি বলছি, এই তিনটা অতিভুজের মধ্যে কোন মানের সাথে এটা গুণিতক আকারে আছে। এই 10 হচ্ছে এই 5-এর সাথে গুণিতক আকারে আছে, তার মানে এই 5-কে কত দিয়ে গুণ করে 10 পাওয়া যায়? 2 দিয়ে। তার মানে এই পুরো অনুপাতকে 2 দিয়ে গুণ করে এটা পাওয়া যাবে। তো 2 দিয়ে 5-কে গুণ করে 10, 2 দিয়ে 3-কে গুণ করে 6, 2 দিয়ে 4-কে গুণ করে এইটুকু হবে 8। বুঝছেন? এগুলা কিন্তু আমি ত্রিভুজের ক্লাসে এত করাইছি যে এখানে আর আমি এক্সপ্লেইন করতে চাচ্ছিলাম না। তো এইটুক যদি 8 হয় তাহলে এই পাশের টুকু 8 হবে। আমরা একটু আগে পড়ে আসছি, কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য কোনো জায়গার উপর অঙ্কিত লম্ব এই জ্যাকে সম দ্বিখণ্ডিত করে। তাই এইটুকু 8 হলে এইটুকু 8, তার মানে এবির মান কত? এবির মান 8 + 8 = 16। আর যে বুঝবেন না যে এটাকে 2 দিয়ে গুণ করে এগুলো বানাতে হবে, সে এখানে সরাসরি পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করবে। এই যেটা অতিভুজ, তাহলে 10² = 6² + AD²। 10² 100, সেখান থেকে 6² 36 বাদ যাবে, 100 - 36 মানে 64, √64 মানে 8। ক্লিয়ার? এই আমার আগে উত্তর দিতেছে সবাই। দেখেন কোথাকার পড়া কোথায় এসে কাজে লাগবে। হ্যাঁ, এই জন্য স্টেপ বাই স্টেপ পড়তে হবে, কোনো কিছুকে স্কিপ করা যাবে না। স্কিপ করলে আপনি বিপদে পড়বেন। 18 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জ্যা 24 সেন্টিমিটার হলে, হ্যাঁ দেখেন কি বলছে, 15 সেন্টিমিটার ব্যাসার্ধ, আর এর মান একটি জ্যা 24 সেন্টিমিটার। এবারে 24 সেন্টিমিটার কিন্তু জ্যা এর দৈর্ঘ্য। এতক্ষণ আগের অঙ্কগুলোতে জ্যা এর দৈর্ঘ্য বের করছি, এবার কোশ্চেনে আমাদের জ্যা এর দৈর্ঘ্য দিয়ে আছে 24 সেন্টিমিটার হলে কেন্দ্র থেকে উক্ত জ্যা এর সর্বনিম্ন দূরত্ব, ভেরি মাচ ইম্পর্টেন্ট পয়েন্ট, সর্বনিম্ন দূরত্ব। মনোযোগ দেন, কোনো একটা পয়েন্ট নোট দিয়ে লিখবেন। হ্যাঁ, অঙ্কটা করার আগে নোট দিয়ে এটা লিখে নেবেন। কোনো একটি বিন্দু থেকে অন্য কোনো একটি সরলরেখার লম্ব দূরত্বই হচ্ছে ওই বিন্দু থেকে সরলরেখার সর্বনিম্ন দূরত্ব। আবার বলছি, দেখেন কোনো একটি বিন্দু হতে এটা তো আগেই পড়াইছি, তাই না? ওই রেখাকোণ ত্রিভুজেই পড়াই ফেলছি। কোনো একটি বিন্দু হতে একটি সরলরেখার লম্ব দূরত্বই হলো ওই বিন্দু থেকে উক্ত সরলরেখার সর্বনিম্ন দূরত্ব। ভেরি মাচ ইম্পর্টেন্ট পয়েন্ট। কোন একটি বিন্দু থেকে, সেই কোন একটি বিন্দু হচ্ছে এটা, কোন একটি বিন্দু থেকে একটি সরল রেখার লম্ব দূরত্ব। তার মানে এই বিন্দু থেকে, মনে করেন এইটা এবি একটা সরল রেখা, এখন এই এবি থেকে, এই বিন্দু থেকে, ও বিন্দু থেকে এই এবি সরল রেখার উপর লম্ব আঁকাবো। লম্ব দূরত্ব মানে এই বিন্দু থেকে এবি সরল রেখার উপর লম্ব আঁকাতে হবে। তাই যে এই ডিস্টেন্সটা হচ্ছে এই বিন্দু থেকে এবি এর উপর লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব মানে হচ্ছে কি, কোন একটা বিন্দু থেকে অন্য কোন একটা সরল রেখার লম্ব দূরত্ব মানে হচ্ছে ওই বিন্দু থেকে এই রেখার উপর একটা লম্ব আঁকাতে হবে। তাহলে এই যে ডিস্টেন্স পাওয়া যাচ্ছে, এই ডিস্টেন্সটাকে বলা হচ্ছে লম্ব দূরত্ব। আর এই লম্ব দূরত্বই হচ্ছে এই ও বিন্দু থেকে আপনি এর উপরে যে পথ দিয়ে আগান, মনে করেন ও বিন্দু থেকে আপনি এই সরল রেখার উপরে এই পথ দিয়ে আসলেন, এই ডিস্টেন্সটা কি বড় না, বেশি না? এই বরাবর গেলেন এটাও বেশি না, এই বরাবর আসলেন এটাও বেশি না? মানে এই ও বিন্দু থেকে এই এবি রেখার দূরত্ব বের করতে বলতেছে। এখন এই ও বিন্দু থেকে এবি রেখার দূরত্ব তো অনেক আছে, এটাও একটা দূরত্ব, এটাও একটা দূরত্ব, এটাও একটা দূরত্ব, অনেকগুলো। এই দূরত্বের মধ্যে যে দূরত্বটা লম্ব দূরত্ব, এটা হচ্ছে ছোট। এই দেখেন এগুলো বড় কিন্তু এটা ছোট। বুঝছেন? এবার কি ক্লিয়ার হয়েছে বিষয়টা? এখানে বলছে সর্বনিম্ন দূরত্ব। এই সর্বনিম্ন দূরত্ব বলতে লম্ব দূরত্ব বোঝায়, এটা মাথায় রাখতে হবে যে সর্বনিম্ন ডিস্টেন্স মানে লম্ব দূরত্ব বোঝায়। হ্যাঁ, তাহলে এখানে কি বলছে? এখানে বলছে 15 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জ্যা এর দৈর্ঘ্য 24। দেখেন এটা হচ্ছে একটা বৃত্ত, একটা জ্যা, এই যে এটা হচ্ছে একটা জ্যা, এবি জ্যা। এই এবি জ্যা এর দৈর্ঘ্য 24। অঙ্কে বলছে কেন্দ্র থেকে, তাহলে এটা হচ্ছে সেন্টার, কেন্দ্র থেকে উক্ত জ্যা বলতে এই যে যার দৈর্ঘ্য 24 সেন্টিমিটার সেই জ্যার কথা বলতেছে, ধরলাম সেটা এবি। উক্ত জ্যা এর সর্বনিম্ন দূরত্ব, তাহলে কেন্দ্র থেকে এই জ্যা এর সর্বনিম্ন দূরত্ব মানে লম্ব দূরত্ব। ইয়েস, এই যে লম্ব এটা 90 ডিগ্রি। এই সর্বনিম্ন দূরত্ব কত, মানে এই মানটা কত, ধরলাম এটা ও, এটা হচ্ছে ডি, এই মানটা বের করতে বলছে।
তাহলে এটা এই অঙ্ক, এই টাইপের অঙ্ক আসলেই আপনাকে এখান থেকে এই জ্যায়ের যে কোনো একটা কোণা যুক্ত করে একটা সমকোণী ত্রিভুজ বানাতে হবে সব সময়, নাহলে হবে না। এইবার এই কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত দূরত্ব, এটা ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের মান দিয়ে আছে 15। তাকান, এই জ্যায়ের দৈর্ঘ্য 24, মানে এই পুরোটা 24, এখানে ভুল হয় কিন্তু, হ্যাঁ এই পুরোটা 24, তাহলে এইটুক 12, এইটুক 12, এইটুক 12। আমাকে বের করতে হবে এই মানটা কত, পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করেন। হ্যাঁ এটা তো সমকোণী ত্রিভুজ, এই যে ও এডি সমকোণী ত্রিভুজ, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করলে অতিভুজ হচ্ছে 15, তাহলে 15 স্কয়ার ইজ ইকুয়াল টু, এই যে এইটুক হচ্ছে 12, 12 স্কয়ার, এইটুক 12 কেন, কারণ এই পুরোটা 24, তাই এইটুক 12, এই পাশে 12, বুঝছেন? ক্লিয়ার ক্লিয়ার। আমরা পড়ছি না যে এই যে লম্ব, এর উপর লম্ব আঁকলে সেই লম্ব এটাকে দ্বিখণ্ডিত করে, সমান দুই ভাগে ভাগ করে, আর এটা হচ্ছে ওডি স্কয়ার। এটা হচ্ছে 225, 12 স্কয়ার 144, এই 144 এই পাশে এসে বিয়োগ হবে, ইজ ইকুয়াল টু ওডি স্কয়ার। 225 থেকে 144 গেলে কত হচ্ছে দেখেন, 1 12 8 81, ওডি স্কয়ার 81, কিন্তু আমার লাগবে ওডি, তাই স্কয়ার টাইপ এসে রুট হবে, তাহলে রুট 81 ইজ ইকুয়াল টু ওডি, তাহলে ওডি ইকুয়াল টু 9 সেন্টিমিটার, তাহলে উত্তর হচ্ছে 9 সেন্টিমিটার। এখন এটা কি শর্টকাটে হবে না? সবই শর্টকাটে হবে। তাহলে আমাদের সমকোণী, এই যে এই সমকোণী ত্রিভুজের 3 বাহুর অনুপাত কেমন, 3:4:5, তাকান 5:12:13, 8:15:17, তাই তো? এই তিনটার মধ্যেই ম্যাচ করে মেসি, মানে 99%। এখন আমি সবসময় মিলাতে বলছি অতিভুজ, অতিভুজ এখানে 15, দেখেন তো অতিভুজের মান এখানে কোথাও 15 আছে, এই তিনজনের মধ্যে কোথাও 15 নাই। যখন সরাসরি অতিভুজের মান মিলবে না, তখন আপনাকে খেয়াল করতে হবে যে এদের মধ্যে কোনোটা এই 15-র গুণিতক হচ্ছে কিনা, গুণিতক আকারে প্রকাশ করা যাচ্ছে কিনা। এই 5কে এখন আমি 3 দিয়ে গুণ করলে 15 পাবো, তার মানে বুঝে গেছি এই অনুপাতকে আমার 3 দিয়ে গুণ করতে হবে, 3 গুণিতক। তাহলে 3 5 15, এই যে দেখেন 3 4 12, এই যে তাহলে এই 3 3 9, তার মানে এইটুকুর মান হচ্ছে 9। খুবই সিম্পল। ঠিক আছে, নেক্সট। কোন বৃত্তের 12 মিটার দীর্ঘ একটি জ্যা, কোন বৃত্তের 12 মিটার দীর্ঘ একটি জ্যা, তাই এই 12 মিটার হচ্ছে ওই জ্যায়ের দৈর্ঘ্য, জ্যায়ের দৈর্ঘ্য। দীর্ঘ একটি জ্যা কেন্দ্র থেকে 8 মিটার দূরে অবস্থিত হলে, ওই জ্যা, এই যে 12 মিটার দীর্ঘ একটা জ্যা কেন্দ্র থেকে 8 মিটার দূরে অবস্থিত, তাহলে এই 8 কি, এই 8 হচ্ছে কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব হলে বৃত্তটির ব্যাস কত, কি চাইছে বলেন? এবার নির্ণয় করতে বলছে বৃত্তের ব্যাস। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, যাই চাক এই টাইপের প্রশ্ন আসলে একটা বৃত্ত আঁকায় ফেলবেন আর একটা জ্যা আঁকায় ফেলবেন, এই যে, আর একটা কেন্দ্র আঁকায় ফেলবেন, এই যে। এবার কি কি দেওয়া আছে, কোন বৃত্তের 12 মিটার, কোন বৃত্তের 12 মিটার দীর্ঘ একটি জ্যা, তার মানে 12 মিটার হচ্ছে জ্যার দৈর্ঘ্য, যেটুক জ্যা কেন্দ্র থেকে 8 মিটার দূরে অবস্থিত, তার মানে এই জ্যাটা এই কেন্দ্র থেকে 8 মিটার লম্ব দূরত্ব অবস্থিত। এখানে লম্ব দূরত্ব না বললেও লম্ব দূরত্ব ধরেই অঙ্ক করতে হবে ভাইয়া। এইটুক হচ্ছে 8, আর এই জ্যার দৈর্ঘ্য হচ্ছে 12, তার মানে এই যে এইটুক হচ্ছে 12 অর্ধেক 6, কারণ এই পুরোটা 12 হলে এইটুক 6। অঙ্কে বলছে বৃত্তের ব্যাস কত। এই সব অঙ্ক যাই চাক আপনি এই কেন্দ্র থেকে এই জ্যায়ের যে কোনো একটা কোণা যুক্ত করে একটা সমকোণী ত্রিভুজ বানায় ফেলবেন। তো এটা একটা সমকোণী ত্রিভুজ ওএডি, এটা সমকোণ। এখন এটার মান 8, এটার মান 6, তাহলে এটা কত আমরা কি করে বের করব, 3:4:5, এটাকে 2 দিয়ে গুণ করলে এটা হইছে, দেখেন এই যে 3 দুগুণী 6, 4 দুগুণী 8, তাহলে 5 দুগুণী 10, অর্থাৎ এটুকু হচ্ছে 10, এই যে 5 দুগুণী 10, বুঝছেন? এইটুকু হচ্ছে ব্যাসার্ধ, কারণ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ, তার মানে এই যে 10 বের হইছে ওএ ইজ ইকুয়াল টু 10, সরি এটা হচ্ছে ব্যাসার্ধ। আর ব্যাস চাইছে, ব্যাস তো ব্যাসার্ধের ডাবল, ব্যাস কি হয় ব্যাসার্ধের ডাবল, তাহলে অতএব ব্যাস ইজ ইকুয়াল টু এই 10 কে 2 দিয়ে গুণ, তাহলে 20, তাহলে উত্তর হচ্ছে 20, তাহলে ডি নাম্বার অপশন ইজ রাইট। খুবই সিম্পল ভাই, খালি থিওরি বুঝতে হবে ভালো করে। ওকে, নেক্সট। কোন বৃত্তের কেন্দ্রগামী জ্যায়ের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, কেন্দ্রগামী জ্যা, বুঝেন কেন্দ্রগামী জ্যার দৈর্ঘ্য 10, এ থেকে বুঝে নিতে হবে কেন্দ্রগামী জ্যা মানে কিন্তু ব্যাস, সরাসরি বলছে না যে ব্যাস 10 সেন্টিমিটার, বলতেছে কেন্দ্রগামী জ্যা, তো কেন্দ্রগামী জ্যাই তো ব্যাস। হ্যাঁ, তার মানে ব্যাস হচ্ছে 10, ব্যাস 10, ব্যাস 10 হলে ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হলো ব্যাসের অর্ধেক, তার মানে 10/2 5, সরাসরি ব্যাসার্ধের মান নাই, আবার সরাসরি বলছে না ব্যাস হচ্ছে 10,
বলছে কেন্দ্রগামী জ্যা। আরে ভাই কেন্দ্রগামী জ্যা মানে তো ব্যাস, তো ব্যাস যদি 10 হয় ব্যাসার্ধ 5, ওকে ফাইন। সরাসরি যে ব্যাসার্ধ দেওয়া থাকবে, দেওয়া নেই, একটু বের করে নিতে হবে। কেন্দ্র থেকে 3 সেন্টিমিটার দূরবর্তী জ্যায়ের দৈর্ঘ্য কত? তার মানে একটা জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, যে জ্যাটা হচ্ছে কেন্দ্র থেকে 3 সেন্টিমিটার দূরবর্তী। তাহলে আপনি একটা বৃত্ত আঁকাবেন, একটা জ্যা আঁকাবেন, এবি নাম দিবেন, কেন্দ্র থেকে এই জ্যার দৈর্ঘ্য 3 সেন্টিমিটার আঁকায় ফেলবেন, লম্ব দূরত্ব সবসময়। আর এই কেন্দ্র থেকে এই জ্যায়ের যে কোনো একটা প্রান্ত যুক্ত করে দিবেন। আর এই কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত দূরত্ব, এটা হচ্ছে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধ যে 5 দেওয়া আছে, তো এটা 3, এটা 5, তাহলে এইটুক কত? আরে এটা তো একটা সমকোণী ত্রিভুজ, ওএডি সবসময় সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটা সমকোণ। তাহলে 3, 5, তাহলে কোন অনুপাতের সাথে ম্যাচ করছে? 3:4:5, তাহলে এইটুক 5, এইটুক 3, এই যে 2 বাহু মিলে গেছে, তাহলে এইটুক 4, তার মানে এটা 4, এইটুক 4 হলে এই পাশে 4, তার মানে এটা দৈর্ঘ্য হচ্ছে 4, 4, 8। এত সহজ, খুবই সহজ। আর এগুলো মনে না থাকলে, অনুপাত মনে না থাকলে, এখানে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে বের করে ফেলবেন, সব সময় পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে বের করে ফেলতে পারবেন। নেক্সট, আপনারা এটা করেন তো, আমি একটু পানির বিরতি দিলাম, পানি খাই। কি বলছে? 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জ্যার দৈর্ঘ্য 24। তার মানে এটা হচ্ছে ব্যাসার্ধ, কি অঙ্কটা আছে মনে হচ্ছে ওদিকে, যাক সমস্যা নেই। 13 সেন্টিমিটার হচ্ছে ব্যাসার্ধ, তার মানে 13 সেন্টিমিটার হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এই বৃত্তের ব্যাসার্ধের একটি জ্যায়ের দৈর্ঘ্য 24, এই 24 হচ্ছে জ্যার দৈর্ঘ্য, হলে কেন্দ্র থেকে উক্ত জ্যায়ের লম্ব দূরত্ব। তাহলে এই টাইপের প্রশ্ন করার সময় একটা বৃত্ত আঁকে ফেলবেন, তারপর একটা জ্যা এঁকে ফেলবেন, জ্যার নাম দিবেন এবি, কেন্দ্র থেকে এই জ্যার লম্ব দূরত্ব, কেন্দ্র হলে এই জ্যার লম্ব দূরত্ব, এটা ডি বিন্দু, ওডি চাইছে, এটা নির্ণয় করতে বলছে। আর 13 সেন্টিমিটার হচ্ছে ব্যাসার্ধ, তাহলে এই কেন্দ্র থেকে এই জ্যায়ের একটা কোণা যুক্ত করে দিতে হবে, সবসময় সমকোণী ত্রিভুজ বানাইতে হবে। এটা হচ্ছে 13, এই টোটালটা হচ্ছে 24 জ্যার দৈর্ঘ্য, তাহলে এইটুক হচ্ছে 12, এইটুক যদি 12 হয়, এইটুক 13, তাহলে এটা কোন অনুপাতের সাথে ম্যাচ করছে? 5:12:13, তাহলে এটা হলো 13, এটা হলো 12, 13, 12 মিলে গেছে, তাহলে বাকিটা 5, এটা হচ্ছে 5, তাহলে উত্তর হচ্ছে 5। ক্লিয়ার? 5 সেন্টিমিটার। ওকে, নেক্সট, একটি বৃত্তের কেন্দ্র হতে 24 সেন্টিমিটার দীর্ঘ একটি জ্যায়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধ কত? বিভিন্ন ভাবে আসছে। একটি বৃত্তের কেন্দ্র হতে 24 সেন্টিমিটার দীর্ঘ জ্যায়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাহলে একটা জ্যা আঁকায় ফেলেন, জ্যা হচ্ছে বি, কেন্দ্র থেকে এই জ্যার উপর লম্ব দূরত্ব, কেন্দ্র ও, এটা হচ্ছে ডি, কেন্দ্র থেকে এই জ্যার উপর লম্ব দূরত্ব দেওয়া আছে। একটি বৃত্তের কেন্দ্র থেকে 24 সেন্টিমিটার দীর্ঘ জ্যা, এদিকে তাকান, কেন্দ্র থেকে 24 সেন্টিমিটার দীর্ঘ জ্যা, তার মানে এই জ্যায়ের দৈর্ঘ্য 24, আবার মনে করেন যে দূরত্বটা 24, হ্যাঁ, এই 24 হলো জ্যায়ের দৈর্ঘ্য। এই যে কেন্দ্র হতে 24 সেন্টিমিটার দীর্ঘ জ্যায়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 5, এই যে এই জ্যায়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 5, তার মানে এইটুক 5, আর এই 24 সেন্টিমিটার হচ্ছে 24 সেন্টিমিটার দীর্ঘ জ্যা, তো জ্যায়ের দৈর্ঘ্য 24, মানে এই পুরোটা 24, তাহলে এই অর্ধেক হলো 12, তাহলে এখান থেকে এইটুক যুক্ত করে দেন, তাহলে 5, 12, এইটুক কত? 13, 5, 12, 13 না, তাহলে 5:12:13, এইটুক 13, আর এইটুকুই তো ব্যাসার্ধ, এই যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এটাই তো ব্যাসার্ধ, তাই না? তাহলে উত্তর হচ্ছে 13 সেন্টিমিটার। এই নাম্বার অপশন ইজ রাইট। নেক্সট, কোন বৃত্তে 10 সেন্টিমিটার দীর্ঘ একটি জ্যা, 10 সেন্টিমিটার দীর্ঘ একটি জ্যা, তার মানে জ্যায়ের দৈর্ঘ্য 10, জ্যা কেন্দ্র থেকে 12 সেন্টিমিটার দূরে অবস্থিত, তার মানে 12 হচ্ছে কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব। বলছে বৃত্তটির ব্যাসার্ধ কত সেন্টিমিটার, তাহলে একটা বৃত্ত আঁকান, তারপর একটা জ্যা আঁকান, এই টাইপের প্রশ্ন করেই, মানে চিত্র আঁকাবেন বৃত্ত, তারপর জ্যা আঁকাবেন, তবে কেন্দ্র থেকে দূরত্ব আঁকাই দিবেন, যা হলো ওডি, হ্যাঁ কেন্দ্র, এই যে জ্যা কেন্দ্র থেকে 12 সেন্টিমিটার দূরে অবস্থিত, তাহলে কেন্দ্র থেকে এইটুকু হচ্ছে 12,
আর এই 10 হচ্ছে জ্যায়ের দৈর্ঘ্য, তার মানে পুরোটা 10, পুরোটা 10 হলে এইটুক 5। তাহলে এখান থেকে এখন এটা যুক্ত করে দিয়ে একটা ত্রিভুজ বানায় ফেলেন, 5 12 এইটুক 13। তাহলে উত্তর হচ্ছে ব্যাসার্ধ, বৃত্তটির ব্যাসার্ধ 13 সেন্টিমিটার। 13 সেন্টিমিটার, 5 12 13। এই নাম্বার অপশন ইজ রাইট। নেক্সট, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ওডি এবি জায়ের উপর লম্ব। এখানে কিছু ভুল কি আছে, একটু কারেকশন করা দরকার ছিল মনে হচ্ছে। কোনো না 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 ভুল নাই। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ওডি এবি জায়ের উপর লম্ব। দেখেন, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, ওডি এবি জায়, ওডি হচ্ছে এবি জায়ের উপর লম্ব এবং এডি ইকুয়াল টু 5 সেন্টিমিটার হলে এবি এর কত, এবির দৈর্ঘ্য কত। তাহলে একটা চিত্র আঁকালাম, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, তাহলে যেখানে হচ্ছে কেন্দ্র, এই কেন্দ্র নাম ও, বৃত্তে ওডি, ওডি হচ্ছে এবি জায়ের উপর লম্ব, তার মানে এখানে এবি হচ্ছে একটা জ্যা, তার মানে বৃত্তের একটা জ্যা হচ্ছে এবি, সেই জ্যাটা আমি এখানে আঁকাই দিলাম, এটা এ এইটা বি। আর এই ওডি হচ্ছে এই এবি জায়ের উপর লম্ব, ওডি। এখন ডি কোথায় পাবেন? আরে ভাইয়া, ওডি, এই ওডি দেখে বুঝতে হবে যে ও থেকে শুরু হবে, ও থেকে শুরু হবে এবং যেখানে যে শেষ হবে সেটাই ডি। আর সেই ওডি হচ্ছে এবি জায়ের উপর লম্ব, তার মানে এই ও থেকে এর উপর লম্ব আঁকতে হবে, আর এইটা হচ্ছে সেই ডি, এই যে ওডি এবি জায়ের উপর লম্ব, বুঝছেন? এবার বলছে এডির মান 5, এডি মানে যে এইটুক 5 সেন্টিমিটার। এবি কত? এবি মানে কোনটু? এই যে এইটুক চাইছে। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ওডি এবি জায়ের উপর লম্ব, এডি 5 সেন্টিমিটার। আচ্ছা, এখানে সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে, তাহলে এখানে 3:4:5। তিন ইস্টু 4:5, 5:12:13, 8:15:17। তাকান একটু, এখানে কিন্তু আমাদের অতিভুজের মান দেওয়া নাই, এদিকে তাকান, এখানে কিন্তু অনেকে ভুল করে ফেলবে, এই অতিভুজের মান দেওয়া নাই, এই যে এই মানগুলো কিন্তু অতিভুজকে মিন করে। তাহলে এই 5 দেখে আবার মনে করেন যে এই অনুপাত, কারণ 5 তো এখানেও আছে, বুঝছেন? এখানে কিন্তু অনেকে ভুল করে ফেলে। অতিভুজে যদি 5 থাকতো তাহলে এই অনুপাত নিয়ে কাজটা করতাম, তাহলে এগুলো হচ্ছে অতিভুজ। তাহলে 5 যেহেতু অতিভুজে নাই, 5 এখানে আছে, তার মানে বুঝতে হবে এই যে 5, এই 5টা অতিভুজ না, অতিভুজ ব্যতীত বাকি যে দুইটা বাহু তাদের একটা, তার মানে আমাকে এই অনুপাতটা নিতে হবে, যে 5 12 13। তার মানে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 13, কারণ অতিভুজ সবচেয়ে বড়, এই অনুপাত নিতে হবে। এখন অঙ্কে চাইছে কি, এবি ইকুয়াল টু কত সেন্টিমিটার, এবি মানে এই পুরোটা, আর এবি ইকুয়াল টু এইটুক 5 হলে এইটুক 10, 5 5 10, তাহলে উত্তর হচ্ছে 10 সেন্টিমিটার। আপনারা কি বুঝছেন? আমার কথাটা বোঝা যাচ্ছে? এটা কি বুঝছেন যে এই অনুপাতটা এই অঙ্কের না? এখানে 5 দেখে মনে করেন এগুলো তো অতিভুজের মান, তাই না? সবচেয়ে বড় বাহু যেটা অতিভুজ না, এখানে সবচেয়ে বড় বাহু 5, তাহলে অতিভুজে যদি 5 থাকতো তাহলে এই অনুপাত নিতাম। এটা কি ক্লিয়ার হয়েছে? ব্যাপারটা কি বুঝছেন যে এই অনুপাত না নিয়ে এটা কেন নিছি? ভাই, এটা অনুপাত ছাড়া করা যাবে না এই অঙ্ক, কারণ এখানে শুধু কেবল একটা মানি দেওয়া আছে, শুধু একটা বাহুর মান দেওয়া আছে, অনুপাত ছাড়া। এটা এমসিকিউ এর অঙ্ক, এটা লিখিত পরীক্ষা আসা উপযোগী কোনো প্রশ্ন না। আপনারা কি বুঝছেন? একটু রেসপন্স করতে হবে প্লিজ, যে আমি এই অনুপাত না নিয়ে কেন এটা নিছি। কত নম্বর প্রশ্ন ছিল এটা? 47। আমি একটু দেখে নিচ্ছি উত্তর ঠিক আছে কিনা। 47 না বুঝলেও বলতে হবে, হ্যাঁ, যারা বুঝছেন না বুঝলে বলতে হবে, আমি ক্লিয়ার করে দিব। নেক্সট, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ওডি এবি জায়ের উপর লম্ব, এডি ইকুয়াল টু 3 সেন্টিমিটার হলে এবি কত? আচ্ছা দেখেন, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ওডি এবি জায়ের উপর লম্ব, এবি হচ্ছে একটা জ্যা, তাহলে আমি একটা চিত্র আঁকাই ফেলি, যেখানে এবি একটা জ্যা থাকবে, আর ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, তার মানে ও হচ্ছে কেন্দ্র, আর এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ওডি, ওডি মানে হচ্ছে এই ও থেকে এই এবি জায়ের, ওডি হচ্ছে এবি জায়ের উপর লম্ব, তাহলে এই এবি জায়ের উপর লম্ব হবে ওডি, তাহলে ওডি আঁকালাম, তাহলে এটা হচ্ছে ডি বিন্দু। হ্যাঁ, এবার এডি হচ্ছে 3 সেন্টিমিটার, এডি মানে যে এইটুক হচ্ছে 3। অঙ্কে চাইছে এবি কত, এই পুরোটা চাইছে। এখন আপনি এটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ আঁকান। এখন সমকোণী ত্রিভুজের 3 বাহুর অনুপাত 3:4:5,
5:12:13, 8:15:17। এখন একটা বাহুর মান দিয়ে আছে 3, এই 3 এখানে কার কোথাও কি 3 আছে এটা ছাড়া না, তার মানে এই অনুপাতটা ম্যাচ করছে। এইটুক 3, তাহলে এইটুক হবে 4, আর অতিভুজের মান 5, কারণ অতিভুজ সবচেয়ে বড় আর এটাই তো অতিভুজ। 5টা এটা এখানে হবে। এখন অঙ্কে চাইছে যে এই দূরত্বটা এবি মানে এই পুরোটা মানে জ্যার দৈর্ঘ্য, তাহলে এইটুক 3 হলে এইটুক 3 হবে, কারণ আমরা জানি এই লম্ব দূরত্ব এটাকে 2 ভাগ করে সমদ্বিখণ্ডিত করে, তাহলে 3 3 6, তাহলে উত্তর হচ্ছে 6 সেন্টিমিটার। ডি নাম্বার অপশন ইজ রাইট। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি একটি ব্যাস ভিন্ন জ্যা, এবি হচ্ছে ব্যাস ভিন্ন জ্যা, ওডি এবি এর উপর লম্ব। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আপনারা এই কথাটা তো ঠিকই বলছেন, আমি কেন এইটাকে নিয়ে আসতেছি। রাইট, অ্যাবসলিউটলি রাইট, যে আমার তো এই অনুপাতগুলো দিয়ে এই এই ত্রিভুজ বানানোর দরকার নাই, কারণ তো আমার এই মান চাই, আমার তো এই মান চাইছে। তো যেহেতু এখানে বলেই দিছে যে এইটা হচ্ছে এর উপর লম্ব, আর এই লম্ব তো এটাকে 2 ভাগ করে, তো এইটুক 5 হলে এইটুক 5ই হবে। আমার তো এই মান দুইটা চাইনি, এই মান দুইটা চাইলে না হয় আমি এইগুলা তখন যাচাই বাছাই করতাম। রাইট রাইট রাইট। দেখছেন এই মানে এটাই মাথায় নিয়ে আসছি। আচ্ছা, তারপরেও এখানে তো বোঝা গেল যে আসলে এই অনুপাত না এই অনুপাত, একটা জিনিস তো বুঝলাম, সমস্যা নেই, বুঝছি, থ্যাংক ইউ। যে আমার তো নির্ণয় করতে বলছে এইটা, তা আমার এখানে এই যেহেতু বলে দিছে যে এই ওডি হচ্ছে এটার উপর লম্ব, আর আমরা কি জানি জ্যা এর উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, এটা তো আমরা জানি। তাহলে যেহেতু এটা লম্ব, তার মানে এটা হচ্ছে এর সমদ্বিখণ্ডক, তার মানে এই পাশে যতটুক থাকবে এই পাশে ততটুক থাকবে, তাই এইটুক যদি 5 হয় এটুক তো 5ই হবে। এক্ষেত্রে এগুলো তো যাচাই বাছাই করার দরকারই নেই। প্যাচ আসছি না ভাই, প্যাচ আসছি না, মানে আমি মানে এই দুই বাহু বের করে ফেলার চেষ্টা করতেছি, হ্যাঁ বের করে ফেলার চেষ্টা করতেছি। কেন মানে এতক্ষণ ধরে করতে করতে মাথায় ওইটা মানে সেট আপ হয়ে গেছে। আমার কথা কি বুঝছেন, যে এই বাহুগুলো যাচাই বাছাই করার দরকার হচ্ছে না এই অঙ্কে, কারণ এই জ্যা এর উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। ওকে জি, তাহলে এখানেও তাই, এই যে এটা বলাই আছে জ্যা এর উপর অঙ্কিত লম্ব, এটা যেহেতু জ্যা এর উপর অঙ্কিত লম্ব, তার মানে এই লম্বটা এটাকে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ এইটুকের দৈর্ঘ্য এইটুকের দৈর্ঘ্য সমান হবে। এখানে ওই অনুপাতগুলোর সাথে ম্যাচ করুক না করুক, বা এই দুইটা বাহু আমার বের করার দরকার হচ্ছে না। যখন এই দুইটা চাইবে তখন আমাকে যাচাই বাছাই করে এদেরকে বের করতে হবে। হ্যাঁ ঠিক আছে, এবার নেক্সট। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ব্যাস ভিন্ন জ্যা। ওকে ফাইন, এবি ব্যাস ভিন্ন জ্যা, তাহলে আমি এবি হচ্ছে ব্যাস ভিন্ন জ্যা, আমি এবি একটা জ্যা একাই ফেললাম, এবি জ্যা। ওডি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, তাই এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে ও। ওডি মানে হচ্ছে এইটুক, এই ওডি হচ্ছে এবির উপর লম্ব, মানে এটা 90 ডিগ্রি। ওকে ফাইন, এডি ইকুয়াল টু 2.5, এডি মানে এইটুক 2.5 হলে এবি কত, তার মানে এই পুরোটা চাইছে। তাহলে যেহেতু এটা লম্ব, আর এই লম্ব কি করে, কেন্দ্র থেকে জ্যা এর উপর লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, ভেরি মাচ ইম্পর্টেন্ট। কেন্দ্র থেকে জ্যা এর উপর লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এইটুকু হচ্ছে 2.5, তাহলে এইটুকু কি হবে 2.5 হবে, তাহলে টোটালটা কত, তাহলে এবি কত হবে 2.5 প্লাস 2.5, তার মানে 5, তাহলে উত্তর হচ্ছে 5 সেন্টিমিটার। ঠিক আছে, ওকে 5 সেন্টিমিটার। নেক্সট, কোন বৃত্তের কেন্দ্র থেকে কোন জ্যায়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য অর্ধ জ্যা অপেক্ষা 2 সেন্টিমিটার কম। আচ্ছা, বৃত্তের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার হলে ওই জ্যায়ের দৈর্ঘ্য কত? সবাই একটু মনোযোগ দেন। কোন বৃত্তের কেন্দ্র থেকে কোন জ্যায়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য অর্ধ জ্যা, অর্ধ জ্যা মানে ব্যাসার্ধ, এটুক টাকা না, এই অর্ধ জ্যা শব্দের অর্থ ব্যাসার্ধ, বুঝছেন, মাথায় রেখেন, অর্ধ জ্যা ইজ ইকুয়াল টু ব্যাসার্ধ, অর্ধ জ্যা ইজ ইকুয়াল টু ব্যাসার্ধ। সেই অর্ধ জ্যা অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, এই যে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে অর্ধ জ্যা অপেক্ষা 2 সেন্টিমিটার কম। তার মানে বিষয়টা হচ্ছে যে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ব্যাসার্ধ অপেক্ষা 2 সেন্টিমিটার কম। এই কথা না বলে কোন কেন্দ্র থেকে কোন জ্যায়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য অর্ধ জ্যা মানে ব্যাসার্ধ অপেক্ষা 2 সেন্টিমিটার কম, বৃত্তের ব্যাসার্ধ 10 হলে জ্যায়ের দৈর্ঘ্য কত? চিত্র আঁকেন, একটা জ্যা আঁকেন, এবি হচ্ছে জ্যা, কেন্দ্র থেকে এই জ্যার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য আঁকেন, এই যে
কেন্দ্র থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। হ্যাঁ, আর বৃত্তের ব্যাসার্ধ কত? বৃত্তের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার। তার মানে এই যে এইটুকু হচ্ছে 10, বৃত্তের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার হলে ওই জ্যায়ের দৈর্ঘ্য কত? এবার তাকান কি বলছে, অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কেন্দ্র থেকে, কেন্দ্র মানে যে ও, কেন্দ্র থেকে এই জ্যায়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য মানে যে ওডি, এইটা হচ্ছে অর্ধ জ্যা অপেক্ষা মানে ব্যাসার্ধ অপেক্ষা 2 সেন্টিমিটার কম। যেহেতু ব্যাসার্ধের মান হচ্ছে 10, তাহলে এটা হবে ব্যাসার্ধের চেয়ে 2 সেন্টিমিটার কম, মানে 10 - 2 = 8। বুঝছেন? এই যে কেন্দ্র থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এই যে এইটুক, সেটা কেমন? অর্ধ জ্যা অপেক্ষা, অর্ধ জ্যা মানে ব্যাসার্ধ, অর্ধ জ্যা, জ্যায়ের অর্ধেক। না আমি কি বলতেছি, অর্ধ জ্যা কেন? সরি আমার ভুল হয়েছে। হ্যাঁ, অর্ধ জ্যা বলতে এই জ্যার অর্ধেককে বোঝাচ্ছে। সরি, এক্সট্রিমলি সরি, এই জ্যার অর্ধেককে বোঝাচ্ছে, এই জ্যার অর্ধেক। অর্ধ জ্যা অপেক্ষা 2 সেন্টিমিটার কম। এই জ্যা, অর্ধ জ্যা মানে এই জ্যার অর্ধেক, মানে সরি অর্ধ জ্যা মানে ব্যাসার্ধ না, এক্সট্রিমলি সরি। এই কেন্দ্র থেকে এই জ্যায়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য মানে এইটা, চিত্রটা মুছে দিই, তাহলে এ বি জ্যা, যে কেন্দ্র থেকে এই জ্যার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এটা হচ্ছে ওডি। হ্যাঁ, এই অঙ্কিত লম্বের দৈর্ঘ্য মানে এই যে এইটুকু ওডি, অর্ধ জ্যা অপেক্ষা, অর্ধ জ্যা মানে এই যে জ্যা না, এই জ্যায়ের অর্ধেক অপেক্ষা 2 সেন্টিমিটার কম। তার মানে অর্ধ জ্যা বলতে কিন্তু এই যে এইটুক বোঝাচ্ছে, দেখেন অর্ধ জ্যা বলতে যে এইটুককে বোঝাচ্ছে, এইটুক জ্যার অর্ধেক। তাহলে এই অংশটা, এই অংশটা এই অর্ধ জ্যা আছে মানে এডির চেয়ে 2 সেন্টিমিটার কম। তার মানে এই এডির মান যদি x হয় তাহলে এইটুক হবে x - 2। এইটুক বুঝছেন কিনা বলেন তো? আর বৃত্তের ব্যাসার্ধ 10, তার মানে এই যে এটা 10 দেওয়া আছে। বলছে জ্যায়ের দৈর্ঘ্য কত? এবার কি ক্লিয়ার হয়েছে? প্লিজ আমাকে একটু বলেন তো এবার কি আমি আগে, সরি হ্যাঁ, আগেরটা আমার ওই যে অর্ধ জ্যাকে আমি ব্যাসার্ধ চিন্তা করছি, অর্ধ না, অর্ধ ব্যাস মানে হচ্ছে ব্যাসার্ধ, অর্ধ জ্যা মানে যে জ্যার কথাটা এখানে বলছে সেই জ্যার অর্ধেক। চিত্রটা কি ক্লিয়ার হয়েছে? এখানে কি বুঝছেন এই যে এই লাইনের ব্যাখ্যাটা? কেন্দ্র থেকে কোন জ্যায়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, এই যে কেন্দ্র থেকে এই জ্যায়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য মানে এইটা অর্ধ জ্যা অপেক্ষা, মানে এই যে জ্যা তার অর্ধেক অপেক্ষা 2 সেন্টিমিটার কম। তার মানে এই অর্ধ জ্যার মান যদি x হয় তাহলে এইটুক হবে এর চেয়ে 2 সেন্টিমিটার কম, মানে x - 2। হ্যাঁ, এইবার আপনি এখানে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করবেন। এই 10 স্কয়ার = এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার, তার থেকে x বেরোবে, সেই x এর ডাবল করে দিবেন। আর অনুপাত দিয়ে করে ফেলতে পারেন আমাদের এই যে এটা কি সমকোণী ত্রিভুজ না? এটা একটা সমকোণী ত্রিভুজ না? সমকোণী ত্রিভুজের 3 বাহুর অনুপাত 3:4:5, 5:12:13, 8:15:17। ওকে, এখন আমার এই অতিভুজের মান দিয়ে আছে 10, এই যে অতিভুজের মান 10, তাহলে এখানে দেখতে হবে অতিভুজের মান এই তিনটার মধ্যে কোনটা 10 আছে। এখানে কোনো 10 নাই, তখন আমাকে দেখতে হবে এই 10 কাকে গুণ করে 10 পাওয়া যায়। এই 5 কে 2 দিয়ে গুণ করলে 10 পাওয়া যাবে। তার মানে বুঝতে হবে এই অনুপাতের 2 গুণিতক। তাহলে এই 5 × 2 = 10, 4 × 2 = 8, 3 × 2 = 6। তার মানে এই যে 2 দিয়ে গুণ করলে হবে 6, 3 × 2 = 6, 4 × 2 = 8, 5 × 2 = 10। এখন আপনাকে বুঝতে হবে যে 10 না হয় এটা বুঝাইছি, এখন এই 6 8 কোথায় বসাবো? 6 আর 8 এর মধ্যে বড় কে? 8 বড়, তার মানে এখানে বসবে, কারণ এই মানটা বড়, এই মানটা ছোট, এটা x, এটা x - 2। তো এই দুইজনের মধ্যে বড় কে? x বড়, কারণ এটা তো x - 2 আর এটা তো x, তো এইটুকু x আর এটা x - 2, মানে এইটার চেয়ে এটা ছোট। তাহলে এই দুইটা মানের মধ্যে ছোট মানটা হলো এটার, বুঝছেন? তার মানে 6 হচ্ছে এই যে এই বাহুর মান 6, সরি এই বাহুর মান 6, আর এই যে 8 হচ্ছে এই বাহুর মান। এইটুক যদি 8 হয়, এইটুক 8, তাহলে টোটালটা কত? 8 8 16। এবার বোঝা গেছে বিষয়টা? আপনারা কি বুঝছেন? টোটাল দৈর্ঘ্য হচ্ছে 16। আর যদি আমি তো মূল নিয়মে করে দিব, সমস্যা নাই। হ্যাঁ, ওকে, এইবার এই চিত্র আঁকার পরে আপনি ওএডি সমকোণী ত্রিভুজ, ওএডি সমকোণী ত্রিভুজ হতে, সমকোণী ত্রিভুজ হতে তারপর আপনি পিথাগোরাসের সূত্র উপপাদ্য অ্যাপ্লাই করে দিবেন। পিথাগোরাসের উপপাদ্য কি?
এই যে লম্ব স্কোয়ার মানে এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমি মানে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, অতিভুজ মানে 10 স্কোয়ার। এখন এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ফেলেন, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 10 স্কোয়ার 100। এটাকে সলভ করে এক্স এর মান বের করতে হবে। সেই এক্স এর মানকে ডাবল করে দিলে এই এবি ব্যাস চলে আসবে, সরি এবি যা চলে আসবে, কারণ এইটুক যদি এক্স হয় এইটুকু এক্স, কারণ এই লম্ব তো এটাকে সমদ্বিখণ্ডিত করে, তাই না? তাহলে এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার হচ্ছে 2x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইজ ইকুয়াল টু 100। এই 100 এই পাশে নিয়ে আসেন, তাহলে 2x স্কোয়ার, আচ্ছা এখান থেকে 2 কমন আছে, 2 কমন নিলে এখানে কি থাকবে, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2 ইজ ইকুয়াল টু 100, সরি এখন 2 এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2 ইজ ইকুয়াল টু, এই 2 এই পাশে ভাগ হলে এই 100 কে এই 2 দিয়ে ভাগ করলে 50। এবার দেখেন এই 50 কে এই পাশে নিয়ে আসলে এক্স স্কোয়ার মাইনাস 2x, এই 50 এই পাশে আসলে মাইনাস 50 হবে, মাইনাস 50 থেকে 2 চলে গেলে মাইনাস 48 ইজ ইকুয়াল টু 0। এবার মিডিল টার্ম করতে হবে, দেখেন এটাকে লেখা যায় 6 8 48, 6 8 48, 6 আর 2 বিয়োগ করলে 6 আর 8 বিয়োগ করলে 2 হয়, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 6x মাইনাস 48 ইজ ইকুয়াল টু 0। এক্স কমন নিলে এক্স মাইনাস 8 প্লাস 6 কমন নিলে এক্স মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0। এক্স মাইনাস 8 কমন নিলে এক্স প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, তাহলে হয় এক্স মাইনাস 8 ইকুয়াল টু 0, তার মানে এক্স ইকুয়াল টু 8, নাহলে এক্স প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 6। কিন্তু এক্স এর মান মাইনাস গ্রহণযোগ্য নয়, কারণ এই এক্স তো এখানে একটা জ্যার দৈর্ঘ্য কখনো নেগেটিভ হয় না, এক্স কি জ্যার অর্ধেক না, দৈর্ঘ্য কখনো নেগেটিভ হয় না, তাই এটা গ্রহণযোগ্য না। তাহলে এক্স এর মান 8, তাহলে বুঝতে পারছেন যে এক্স 8, এক্স যেহেতু 8 তাহলে এ বি কি হবে, তাহলে এ বি ইকুয়াল টু 2x না, এইটুকু যদি এক্স হয় তাহলে পুরোটা কি 2x, তাহলে এ বি ইকুয়াল টু 2 ইন্টু এক্স এর মানে 8 আর দুগুণে কত 16, তাহলে আমাদের উত্তর হচ্ছে 16। ওকে, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। নেক্সট, আচ্ছা এই যে এগুলো আমাদের করানো হয়ে গেছে, 51 পর্যন্ত করানো হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি আবার শুরুতে চলে আসবো, শুরুতে প্রথম দিকের প্রশ্নগুলা। হ্যাঁ, বিগত সালে আসা কিছু প্রশ্ন দেখেন। প্রথম প্রশ্নে কি বলছে, বৃত্তের যে কোনো একটি বৃত্তের যে কোনো দুইটি বিন্দুর সংযোগ রেখাংশকে কি বলে? একটি বৃত্ত, এটা একটা বৃত্ত না, বৃত্তের যে কোনো দুইটা বিন্দু মানে পরিধির উপর যে কোনো অবস্থিত দুইটা বিন্দু, বুঝেন? একটি বৃত্তের যে কোনো দুইটা বিন্দু, তাহলে বৃত্তের যে কোনো দুইটা বিন্দু বলতে বুঝে নিতে হবে পরিধির উপর অবস্থিত যে কোনো দুইটা বিন্দু। তাহলে পরিধির উপর অবস্থিত যে কোনো দুইটা বিন্দুর সংযোগ রেখাংশকে কি বলে? জ্যা বলে। কি বলে? জ্যা। তাহলে উত্তর হচ্ছে জ্যা। ক্লিয়ার? বৃত্তের উপর অবস্থিত, বৃত্তের যে কোনো দুইটা বিন্দু পরিধির উপর অবস্থিত, একই কথা। নেক্সট, বৃত্তের পরিধির, এই যে বৃত্তের পরিধির দুইটি বিন্দুর ছেদকারী বৃত্তের মধ্যকার রেখাকে, দেখছেন কিভাবে প্রশ্ন বিভিন্ন ভাবে আসছে। বৃত্তের পরিধির দুইটি বিন্দুর ছেদকারী, এটা হচ্ছে বৃত্ত, এই বৃত্তের পরিধির দুইটা বিন্দুকে ছেদ করছে, এই যে ছেদকারী একটা সরল রেখা। ছেদকারী মানে যা হচ্ছে বৃত্তের পরিধি মানে তো এই যে এইটা, তাহলে বৃত্তের পরিধির দুইটি বিন্দুর ছেদকারী মধ্যকার রেখাংশ। ছেদকারী মানে এই যে এটা হচ্ছে এই বৃত্তের পরিধির দুইটা বিন্দুকে ছেদ করছে না, এই পুরোটা তো পরিধি, তাই এটা কি করছে, এই বিন্দু আর এই বিন্দু দুইটা বিন্দুকে ছেদ করছে না, এই যে ছেদকারী, এই পুরোটাকে বলা হচ্ছে ছেদকারী রেখাংশ। এই ছেদকারী রেখাংশের এই বৃত্তের মাঝখানে যে অংশটা, এই যে এইটুক, বৃত্তের মাঝখানে যে অংশটুকু আছে, এই যে এইটুক, তাকে কি বলে? বৃত্তের মধ্যকার রেখা। দেখছেন, বৃত্তের মধ্যকার রেখাকে বলে জ্যা। কত ভাবে প্রশ্ন আসছে, একই প্রশ্ন ভিন্ন ভিন্ন ভাবে ঘুরে ঘুরে আসছে। নেক্সট, বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যাকে কি বলে? দেখেন, বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যা, কেন্দ্র যে গামী জ্যা, এই যে এটা হচ্ছে বৃত্ত, আর এই কেন্দ্র ছেদকারী জ্যা মানে যে জ্যাটা কেন্দ্রকে ছেদ করে গেছে, আর কেন্দ্রকে ছেদ করে যে জ্যাটা যায় সেটাকে বলে বৃত্তের ব্যাস। বৃত্তের ব্যাস, ঠিক আছে। নেক্সট, বৃত্তের কেন্দ্র থেকে পরিধির যে কোনো বিন্দুর সংযোগ রেখাকে কি বলে? দেখেন, এবার বলছে বৃত্তের কেন্দ্র থেকে পরিধির যে কোনো বিন্দুর সংযোগ রেখাকে কি বলে? বুঝেন, দরকার চিত্র আঁকাবেন। এটা হচ্ছে বৃত্ত, এটা হচ্ছে কেন্দ্র থেকে পরিধির যে কোনো বিন্দু, পরিধি মানে তো এই যেটা, এই কেন্দ্র থেকে পরিধির এই যে কোনো বিন্দুকে কি বলে? ব্যাসার্ধ বলে। এটা কিন্তু ব্যাস না, কেন্দ্র থেকে
পরিধির দূরত্ব, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হয় ব্যাস, সরি ব্যাসার্ধ। তাহলে কেন্দ্র থেকে পরিধির যে কোনো বিন্দুর সংযোগ রেখা, তাহলে এই বিন্দুর সংযোগ রেখা যদি হয় তাও এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, তাই এটাকে বলে ব্যাসার্ধ। কেন্দ্র থেকে পরিধির যে কোনো বিন্দুর সংযোগ রেখা, এটাকে বলে ব্যাসার্ধ। নেক্সট, বৃত্তের কেন্দ্র হতে পরিধি পর্যন্ত দূরত্ব। দেখেন বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, তো এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এখান থেকে যে পরিধি পর্যন্ত দূরত্ব, এটাকে কি বলে? ব্যাসার্ধ বলে। সি নাম্বার অপশন ইজ রাইট। নেক্সট, বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত অঙ্কিত সরল রেখাকে কত ভাবে আসছে দেখছেন? একই কথা ভিন্ন ভিন্ন ভাবে। এটা হচ্ছে বৃত্ত, এর কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত অঙ্কিত সরল রেখা। এই যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত অঙ্কিত সরল রেখা, এটা তো ব্যাসার্ধ। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত অঙ্কিত সরল রেখা, ঠিক আছে, সবই একই কথা, ব্যাসার্ধ। তাহলে উত্তর হচ্ছে বি নাম্বার অপশন ইজ রাইট। নেক্সট, একটি বৃত্তের বৃহত্তম জ্যাটি ব্যাসার্ধের কি? এইবার তাকান, বৃত্তের বৃহত্তম জ্যাটি ব্যাসার্ধের এই যে জি, তাহলে বৃত্তের বৃহত্তম জ্যা মানে তো কেন্দ্রগামী জ্যা, এই যে এটা তো বৃত্তের বৃহত্তম জ্যা, আর এখান থেকে এইটুকু হচ্ছে ব্যাসার্ধ, এই যে এইটুকু হচ্ছে ব্যাসার্ধ, আর পুরোটা হচ্ছে জ্যা, বৃহত্তম জ্যা। তাহলে বৃত্তের বৃহত্তম জ্যাটা মানে এই পুরোটা ব্যাসার্ধের, মানে এইটুকের কি ডাবল। বৃত্তের বৃহত্তম জ্যা মানে ব্যাস, সরাসরি বলতেছে না যে একটি বৃত্তের ব্যাস ব্যাসার্ধের, এটা তো সবাই বুঝবে। ব্যাস হলো ব্যাসার্ধের ডাবল, কারণ ব্যাসার্ধ যতটুক ব্যাস হলো তার ডাবল। এই যে এই পাশে একটা অংশ, এই পাশে আর এই পাশে আর, তাহলে এই আর আর এই আর মিলে 2r, তাহলে ব্যাস হচ্ছে 2r। তাহলে ব্যাস কি হয়? এই ব্যাসার্ধের ডাবল হয়। তো ব্যাস না বলে বলতেছে বৃহত্তম জ্যা, বৃহত্তম জ্যা মানে ব্যাস। তাহলে ব্যাস যদি ব্যাসার্ধের ডাবল হয়, তার মানে বৃহত্তম জ্যা হচ্ছে ব্যাসার্ধের ডাবল, তাহলে উত্তর হচ্ছে দ্বিগুণ। বুঝছেন? বুঝিনি 7 কি? নেক্সট, নিচের কোনটি বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত? তাকান, পরিধি কি? সবাই একটু এখানে একটু সতর্ক হবেন, এই প্রশ্নে কিন্তু অনেকে ভুল করে। পরিধি হচ্ছে টুয়াইস পাই আর, আর ব্যাস কি? ব্যাস হচ্ছে 2r। ব্যাস হচ্ছে 2r, কেন? এই যে কেন্দ্র থেকে এইটুকু হচ্ছে আর, কেন্দ্র থেকে এইটুকু হচ্ছে আর, এই টোটালটা ব্যাস না, এই টোটালটা হচ্ছে ব্যাস। তাহলে ব্যাসকে ডি দ্বারা প্রকাশ করে, ব্যাস ডি, ব্যাস হচ্ছে ডি। তাহলে এই পাশে আর এই পাশে আর, তাহলে আর আর যোগ করলে 2r, তার মানে ব্যাসকে 2r দ্বারা প্রকাশ করে। এখন অঙ্কে চাইছে পরিধি এবং ব্যাসের অনুপাত, তাহলে উপর হচ্ছে পরিধি, নিচে হচ্ছে ব্যাস। পরিধি মানে 2πr, আর ব্যাস মানে 2r, এই আর কাটা এই 2 কাটা, তাহলে উত্তর হচ্ছে পাই। তাহলে সবসময় মাথায় রাখবেন পরিধি এবং ব্যাসের অনুপাত পাই, পরিধি এবং ব্যাসের অনুপাত পাই। এখন এই পাইয়ের ভ্যালুকে আমরা বিভিন্ন সময় অ্যাপ্রক্সিমেট করে 22/7 লিখি। এই পাইয়ের ভ্যালুকে আমরা 3.1416 লিখি কিনা? যেহেতু অপশনে সবগুলোই আছে, তখন আপনাকে এই সাইড টার্ম 3টাই মারি আসতে হবে। যদিও অ্যাকচুয়াল উত্তর হচ্ছে পাই, আবার বলছি অ্যাকচুয়াল উত্তর হচ্ছে পাই। যেহেতু অপশনে সবগুলোই আছে, তখন আপনি সবগুলোই মারবেন। অ্যাকচুয়াল উত্তর কিন্তু পাই, এইগুলা কিন্তু, এটা কিন্তু অ্যাকচুয়াল উত্তর না, কাছাকাছি, যেহেতু অপশনে সবগুলোই আছে। কিন্তু যদি কখনো অপশনে এই প্রশ্নের অপশনগুলো যদি এরকম থাকতো, পাই 22/7, 3.1416, 4 নম্বরে বললো 2.76, যদি 4টা অপশনই থাকতো, সেক্ষেত্রে এই 3টা অপশনের মধ্যে বেস্ট অপশন হচ্ছে পাই, আর এগুলো হচ্ছে কাছাকাছি মান। বুঝতে পারছেন আমার কথা না? ব্যাপারটা কি বুঝছেন? এইগুলা কিন্তু মাথায় রেখেন। হ্যাঁ, যদি অপশনে কখনো পাই 22/7, 3.1416 এগুলা সব থাকে, আর সবগুলোই থাকে, সবগুলোই মারতে হবে। বাট যদি এইগুলা অপশনের মধ্যে সবাই আছে কিন্তু আবার সবগুলোই নাই, তখন এদের মধ্যে বেস্ট অপশন পাই। হ্যাঁ, নেক্সট, বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে, বৃত্তের বৃহত্তম জ্যা কি? ব্যাস। বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলে? ব্যাস বলে। বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে ব্যাস। নেক্সট,
একটি জ্যা কয়টি চাপে বিভক্ত? আচ্ছা, এটা পরে দেখাতে হবে। একটি জ্যা কয়টি চাপে বিভক্ত? বৃত্তের অন্তঃচাপ এখানে আর কিছু প্রশ্ন আমি রেখে দিচ্ছি, বাকিগুলো করে দিচ্ছি। হ্যাঁ, 10, 11, 12, 13 পর্যন্ত পরে করাই দেবো। হ্যাঁ, মানে ওইগুলো পড়ানো হয়নি তো, ওইগুলো পড়াইতে এবার সময় লাগবে। আমি আজকে যা পড়াইছি থিওরি সেগুলো রিলেটেড করে দিচ্ছি। দেখেন, বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণগুলোর সমষ্টি। বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণগুলোর সমষ্টি মনে রাখবেন সবসময় 360 ডিগ্রি। কিভাবে দেখেন, এটা হচ্ছে বৃত্ত, কেন্দ্রে উৎপন্ন কোণ মানে এই যে কেন্দ্রে আছে, এই কেন্দ্রে মোট যে কোণগুলো উৎপন্ন হবে তাদের সমষ্টি। এই যে এখানে যে কোণগুলো সৃষ্টি হয়েছে, এটা 90, এটা 90, এটা 90, এটা 90, 4টা 90 গুণ করলে 90 গুণ 4, সরি 4টা 90 যোগ করলে 4 9 36, একটা 0, 360 ডিগ্রি। না, দুইটি চাপ তৈরি করে, কিন্তু এই চাপগুলো আবার দুই রকম, উপচাপ অধিচাপ। সেই উপচাপ অধিচাপের আবার থিওরি আছে। এখন এই সম্পূর্ণটা এখানে পড়াইতে পারবো না, এই জন্য আপাতত ওইটুকু রাখছি। কথা কি বুঝছেন? একটা ব্যাস দুইটা পয়েন্ট আকারে পরে সেটা দুইটা চাপে বিভক্ত করে বৃত্তকে, একটা উপচাপ একটা অধিচাপ, কিন্তু সেই থিওরি তো সম্পূর্ণ পড়াইতে পারছি না, তাই আপাতত আজকে যা পড়াইছি সেগুলো পড়াচ্ছি, কালকে পড়াবানি, সমস্যা নেই। বৃত্তের কেন্দ্রের কোণ কত ডিগ্রির সমান? এই যে কেন্দ্রে, বৃত্তের কেন্দ্রে যে কোণ থাকবে এই পুরো কোণটা কত? 360। তাহলে উত্তর হচ্ছে 360 ডিগ্রি। 360 ডিগ্রি। হ্যাঁ, নেক্সট, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত। পরিধি ও ব্যাসের অনুপাত, এই যে পরিধি ডিভাইডেড বাই ব্যাস। পরিধি মানে কি? 2πr। আর ব্যাস মানে কি? ব্যাস মানে 2r। এই আর কাটবে, 2 কাটবে, উত্তর হচ্ছে পাই। অপশনে পাই নাই। অপশনে যেহেতু পাই নাই, তার মানে পাইয়ের যে ভ্যালুগুলো আমরা ব্যবহার করি, পাইয়ের ভ্যালু হিসেবে 22/7 ব্যবহার করি, 3.1416 ব্যবহার করি, এগুলোর মধ্যে যখন থাকবে, মানে পাই সরাসরি না থাকলে পাইয়ের ভাই দূরকে খুঁজতে হবে যে পাইয়ের ভাইরা আছে কিনা। পাইয়ের ভাই 22/7 আছে। ডি নাম্বার অপশন ইজ রাইট। ওকে, নেক্সট, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত। দেখেন, পরিধি এবং ব্যাসের অনুপাত, পরিধি হচ্ছে 2πr, ব্যাস হচ্ছে 2r, তাহলে পরিধি ব্যাস এদের অনুপাত কত? পাই। অপশনে পাই নাই, কিন্তু পাইয়ের মান, এই যে পাইয়ের মান, যখন পাই থাকবে না তখন পাইয়ের কাছাকাছি ভ্যালু খুঁজতে হবে। 3.1416, এই যে 3.14 আছে, 3.14। নেক্সট, পাইয়ের মান কত? দেখেন, পাইয়ের মান এখানে যে তিনগুলা আছে, তিনটা মানের মধ্যে কাছাকাছি মান কোনটা? 3.14, তাহলে বি না, এ নাম্বার অপশন ইজ রাইট। নেক্সট, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কোন ধরনের সংখ্যা? ভেরি মাচ ইম্পর্টেন্ট, এটা আমি বুঝাই দিচ্ছি অবশ্য। দেখেন, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত, তাহলে পরিধি ডিভাইডেড বাই ব্যাস। পরিধি মানে 2πr, ব্যাস মানে 2r, এই আর কাটা 2 কাটা, তাহলে পরিধি এবং ব্যাসের অনুপাত আসছে পাই, যা একটি অমূলদ সংখ্যা। যা একটি অমূলদ সংখ্যা। পাই কেন অমূলদ সংখ্যা? মূলদ অমূলদের ক্লাসে এর চেয়ে ভালো ব্যাখ্যার কোথাও পাবেন না। হ্যাঁ, কিন্তু মূলদ অমূলদের ক্লাস দেখতে হবে, না হলে তো এখন বোঝানো সম্ভব না। পাই একটি অমূলদ সংখ্যা, জি, এটার উত্তর অমূলদ সংখ্যা। অমূলদ, সরি, অমূলদ সংখ্যা। তাহলে পরিধি এবং ব্যাসের অনুপাত আসে পাই, যা একটি অমূলদ সংখ্যা। বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত অলওয়েজ একটি কি? অমূলদ সংখ্যা। নেক্সট, বৃত্তের সমান সমান জ্যা কেন্দ্র হতে সর্বদা নিচের কোণটি। দেখেন, বৃত্তের সমান সমান জ্যা একটু আগে আমরা পড়ে আসছি, সমান সমান জ্যা কেন্দ্র থেকে কি হয়? দেখেন, মানে সোজা কথা, অনেকগুলো জ্যা আছে। হ্যাঁ, সমান সমান জ্যা, মনে করেন এ বি জ্যা, এটা হলো সিডি জ্যা। এই দুইটা জ্যা যদি সমান হয়, তাহলে এই কেন্দ্র থেকে এদের দূরত্ব সমান হবে। তার মানে কি? সমান সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। তাহলে সমান সমান জ্যা কেন্দ্র হতে সমদূরবর্তী, এ নাম্বার অপশন ইজ রাইট। বুঝছেন, এই থিওরিগুলো পরীক্ষা আসে। হ্যাঁ, নেক্সট, বৃত্তের কেন্দ্রের নিকটবর্তী জ্যা দূরবর্তী জ্যা। হ্যাঁ, নিকটবর্তী জ্যা দূরবর্তী জ্যা অপেক্ষা বড় হবে, জ্যা অপেক্ষা ছোট হবে, দ্বিগুণ হবে, সমান হবে। দেখছেন, নিকটবর্তী জ্যা দূরবর্তী জ্যা অপেক্ষা কেমন? আপনি ছোট্ট করে চিত্র আঁকায় ফেলবেন, শুধু শুধু কনফিউশন রাখবেন কেন?
এই যে দুইটা জ্যা আঁকাবেন, একটা হলো দূরবর্তী জ্যা, একটা হলো নিকটবর্তী জ্যা, কেন্দ্রের। তাহলে কেন্দ্রের নিকটে যে আছে, দেখেন যে কেন্দ্রের কাছে থাকবে তার সাইজটা বড় হচ্ছে। তার মানে কেন্দ্রের নিকটবর্তী জ্যা, এই যে কেন্দ্রের নিকটবর্তী জ্যা মানে এইটা, আর দূরবর্তী জ্যা মানে এইটা। তাহলে এই নিকটবর্তী জ্যাটা এই দূরবর্তী জ্যার চেয়ে সাইজে বড় না? ইয়েস। তাহলে কেন্দ্রের নিকটবর্তী জ্যা দূরবর্তী জ্যা অপেক্ষা বড় হবে, তাহলে 1 নাম্বার অপশন ইজ রাইট। এ নাম্বার অপশন ইজ রাইট। ওকে, নেক্সট। 4 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্ত আঁকলে কেন্দ্র থেকে পরিধি দূরত্ব কত? দেখেন 4 সেন্টিমিটার ব্যাস, তার মানে 4 সেন্টিমিটার হচ্ছে ব্যাস। তাহলে একটা বৃত্ত যার ব্যাস হচ্ছে 4 সেন্টিমিটার, সেই বৃত্ত আঁকলে কেন্দ্র হতে পরিধি পর্যন্ত দূরত্ব, এইটা হচ্ছে কেন্দ্র, এখান থেকে পরিধি পর্যন্ত দূরত্ব মানে এইটা। তাহলে ভাইয়া তার মানে এটা ব্যাসার্ধ। শোনেন, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব চাইছে, আর কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব মানে ব্যাসার্ধ চাইছে। হ্যাঁ, তাহলে ব্যাসার্ধ। কেউ সরাসরি বলছে না যে ব্যাসার্ধ কত, বলছে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব আঁকলে সেই দূরত্বটা কত হবে, তাহলে ব্যাসার্ধ কত হবে। তাহলে ব্যাস যদি 4 হয়, আমরা জানি এই ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। তাহলে ব্যাসার্ধ R=D/2, ডি মানে ব্যাস, ডি হচ্ছে 4, 2 দিয়ে ভাগ করলে 2 সেন্টিমিটার, তাহলে উত্তর হচ্ছে 2 সেন্টিমিটার। বি নাম্বার অপশন ইজ রাইট। নেক্সট। কোন বৃত্তের 3টি সমান জ্যা একই বিন্দুতে ছেদ করলে, না এখান থেকে আগামী ক্লাসে শুরু করব। হ্যাঁ, 23 থেকে আগামী ক্লাসে শুরু করব। এখানে আমরা থিওরি পড়াতে হবে নতুন করে। তো আজকের মতো এই পর্যন্তই রাখবো। ভালো থাকবেন সবাই, শুভ সকাল। তার আগে আপনাদেরকে আমি একটু বলে নিই, সেটা হচ্ছে আমাদের এই যে শিক্ষক নিবন্ধন এবং সামনে যে প্রাইমারি সার্কুলার হবে, সেই প্রাইমারি সার্কুলারের জন্য আমরা একটা পূর্ণাঙ্গ কোর্স শুরু করছি। আপনারা যারা গণিত এবং ইংরেজি অংশে যুক্ত আছেন, তাদের গণিত ইংরেজির জন্য কোনো পেমেন্ট না করেই ক্লাস করতে পারবেন, আপনাদেরকে অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে। কিন্তু এখানে এটা যেহেতু পূর্ণাঙ্গ কোর্স, মানে এখানে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, বিজ্ঞান প্রযুক্তিও পড়ানো হবে। তো আপনারা চাইলে ওই অংশটুকুর জন্য যুক্ত হতে পারেন, বাধ্যতামূলক না, চাইলে যুক্ত হতে পারেন। 24 জানুয়ারি থেকে ক্লাস শুরু। তো আজকের মতো এই পর্যন্ত রাখছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।